হ্যালো ভিউয়ার্স, মনের ফিলিং চ্যানেলের পক্ষ থেকে আমি মিষ্টি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন ক্লিক করে পাশে থাকা বেল আইকন এক্ষুনি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলিতে লাইক দিয়ে শেয়ার করতে মোটেও ভুলবেন না। ব্রেকিং নিউজ, বাসরাতে স্বামী খুন এবং স্ত্রী পলাতক। যে ছেলেটি খুন হয়েছে তার নাম আর রহিম। পলাতক মেয়েটার নাম তাসনিয়া খাতুন। আর রহিমকে কি তাসনিয়াই খুন করেছে, নাকি এর ভিতরে কোনো রহস্য আছে? জানা গেছে তাসনিয়া খাতুনকে তার বাবা জোরপূর্বকভাবে বিয়ে দেন, কারণ তাসনিয়া খাতুনের একটা ছেলের সাথে রিলেশনের সম্পর্ক আছে। নাইমা আহমেদ ঘুম ঘুম চোখে টিভির সামনে যেতেই উপরের কথাটা শুনতে পেল। খবরটা শুনতেই তার আধ ধরা ঘুমটা কেটে গেল। টিভির সামনে রিমোট নিয়ে বসে আছে তার বড় বোন নাইমা জান্নাত। নাইমা জান্নাতের হাত থেকে এক ঝটকা রিমোটটা কেড়ে নিয়ে নাইমা আহমেদ পাশে থাকা সোফায় বসে পড়ে টিভির দিকে বড় বড় চোখে তাকিয়ে আছে। টিভির নিউজটার দিকে নাইমা আহমেদ যে বড় বড় চোখে তাকিয়ে আছে তারও একটি রহস্য আছে। যে লোকটা খুন হয়েছে সে হলো নাইমা আহমেদের এক্স গার্লফ্রেন্ডের স্বামী ও তার ক্লাস ফ্রেন্ড। নাইম আহমেদ নিউজটা শোনার 2 মিনিটের মধ্যে গভীর চিন্তায় পড়ে গেল, কেননা ওদের গ্রামের অধিকাংশ লোকেরাই তার ও তাসনিয়ার রিলেশনের কথা জানত। দোষারোপ এবার নাইম আহমেদের দিকেই আসবে নিশ্চিত সে। নাইমা জান্নাত হলো উত্তর থানার এসিপি। সেও জানতো নাইম আহমেদ আর তাসনিয়া রিলেশনের ব্যাপারটা। টিভির নিউজটা শুনতেই সেও বেশ অবাক হয়। নাইম আহমেদের দিকে রহস্যময়ভাবে তাকিয়ে বলতে লাগলো, নাইম, তুমি? নাইম আহমেদ তার বোনের দিকে ভয়াত্মকভাবে তাকিয়ে বলতে লাগলো, আপু, আমি বুঝতেই পারছি না এসব কি হয়েছে আর কে করলো এসব। নাইম, তুই কিছু জানলে এখনই আমায় বল। আপু, সত্যি বলছি, আমি কিছুই জানি না এসব কি হয়েছে। নাইম, আমার বিশ্বাস তাসনিয়ার বাবা তোর উপরে দোষারোপ ফেলবেন। আপু, এখন আমি কি করতে পারি? আমি তো কিছুই করি না, আর তাসনিয়ার সাথে তো আমি প্রায় 6 মাস ধরে কথা বলি না। নাইম, তুই কোনো চিন্তা করিস না। তুই নির্দোষ হলে তোর কিছুই হবে না। তুই একটু কয়েকদিনের জন্য গা ঢাকা দে। আপু, আমি আমার এক বন্ধুর বাসায় যাচ্ছি। এই বলে নাইম আহমেদ একটা চাদর নিয়ে মাথাটা ঢেকে বাসার বাইরে বেরিয়ে যেতে লাগলো। সে বাসার বাইরে পা ফেলতেই দুটো গুলি এসে তার বুকে লাগে। একটা বিস্ময়কর চিৎকার দিয়ে সে গেটের সামনে ঠাস করে পড়ে গেল। নাইমা জান্নাত নাইমের এমন বিস্ময় চিৎকার শুনে দৌড়ে নিকটবর্তী জায়গায় পৌঁছে দেখতে পেল নাইমের রক্তাক্ত দেহটা পড়ে আছে। নাইমা চিৎকার করে হাউমাউ করে কাঁদতে লাগলো। ইতিমধ্যে নাইমার মা বাবা সহ ছোট ভাই নয়ন বাসার ভেতর থেকে বাইরের দিকে দৌড়ে এসে নাইমকে এভাবে রক্তাক্ত অবস্থায় দেখতে পেয়ে কান্নায় জর্জরিত হয়ে গেল। নাইমার নেই, সে মারা গেছে। পাশে খাটের কাঠে শোয়ানো আছে নাইমের সাদা কাফনে জর্জরিত লাশ। সাথে 4 কোণায় একটি করে 4টা আগরবাতি জ্বালানো হয়েছে। আগরবাতির ঘ্রাণ আশেপাশের প্রিয়জনদের কান্নার অস্থিরতা বাড়িয়ে দিচ্ছে। নয়ন সাদা পাঞ্জাবি গায়ে একটু দূর থেকে এক পানে চেয়ে আছে নাইম আহমেদের সাদা কাফনে আগরবাতির ঘ্রাণিত লাশটার দিকে। কে করেছে তার ভাইকে খুন? তার থেকে প্রতিশোধ নেবেই সে মনে মনে নিজের মনোবল দ্বারা আত্মশক্তিতে প্রতিশোধের ক্ষোভ তৈরি করে। সে প্রতিজ্ঞা করে যেই হোক না কেন তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ সে নেবেই। প্রিয়জন হারানোর দুঃখ সেই বোঝে যার প্রিয়জন হারিয়ে, তেমনি নয়ন। নাইমের লাশ দাফন করা শেষ হয়। নয়ন নিজের রুমে শুয়ে আছে। তখনই বাইরে থেকে কিসের যেন চিৎকার শোনা যাচ্ছে। সে বাইরে বের হতেই দেখতে পেল পাশের গ্রামের এক মুরব্বি নাইমের নাম ধরে চিৎকার করছে, আর তার বোন নাইমা লোকটা থামানোর চেষ্টা করে। বলছে যে নাইম আর নেই, তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু লোকটা অনবরত নাইমের নাম ধরে ডেকেই চলেছে। নয়নের সব দেখে রাগান্বিত হয়ে লোকটার হাত ধরে নাইমের কবরের কাছে নিয়ে যেয়ে পড়ল, এই যে এখানে নাইম আছে, কি বলবেন এখানে বলেন। নয়নের এমন আচরণে লোকটা হতভম্ব হয়ে পড়ল, এখানে বলবো মানে? এটা তো কবর। এটা কবর। এখানে শহীদ আছে নাইম ভাইয়া। কেউ ভাইয়াকে গুলি করে মেরে ফেলেছে। নাইমকে মেরে ফেলেছে? তাহলে আব্দুর রহমানকে মেরে ফেলেছে কে? আপনার কথা ঠিক বুঝলাম না। আমি হলাম তাসনিয়ার বাবা। আমি মনে করেছিলাম নাইম তাসনিয়ার স্বামীকে মেরে তাকে নিয়ে পালিয়ে গেছে। এমনকি পুলিশকেও এমন খবর দিয়েছি। লোকটার কথা শুনে নয়ন প্রচণ্ড রেগে গিয়ে লোকটার কলার চেপে ধরে বলতে লাগলো,
আপনি আমার ভাইয়ের পিছনে গুন্ডা লাগিয়ে তাকে মেরে ফেলেছেন। আপনাকে আমি ছাড়বো না। আমি কারো পিছনে লোক লাগিয়ে দিই নাই। আমি বিশ্বাস করি না আপনি আমার ভাইয়াকে মেরে ফেলেছেন। নয়নের এরূপ আচরণ দেখে নাইমা জান্নাত এগিয়ে এসে লোকটার থেকে নয়নকে ছেড়ে নিয়ে বলতে লাগলো, নয়ন, থামা এসব ষড়যন্ত্র। বড় একটা ষড়যন্ত্র করা হয়েছে আমাদের বিপক্ষে, কিন্তু কে করেছে? যেই করুক না কেন তাকে শাস্তি পেতেই হবে। আপু, যে ভাইয়াকে মেরেছে তাকে আমি নিজের হাতেই শাস্তি দিব। এই বলে নয়ন ও নাইমা বাসায় গিয়ে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ল। সকালে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে নয়ন কলেজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। তখনই নাইমা তার কাছে এসে পড়ল। নয়ন, রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করিস ভাই। তুমি কোনো চিন্তা করো না আপু, আমার কিছুই হবে না। এই বলে নয়ন বাইক নিয়ে কলেজের দিকে যেতে লাগলো। অন্যদিকে নাইমা জান্নাত একটা ভাবনা নিয়েই পড়ে আছে। কে নাইমকে মারল? যদি তাসনিয়ার বাবা নাইমকে না মারে তবে কে মারল? তাসনিয়া নাকি কোনো অজানা শত্রু? সে এসব ভাবছে তখনই তার ফোনে তার স্বামী মিলন চৌধুরী ফোন করলো। রিসিভ করতেই ওরা নিজেদের মধ্যে কথা বলতে লাগলো। নয়ন, তোমাকে যেন আজকে একটু চিন্তিত লাগছে, মন খারাপ নাকি? নয়ন কলেজের মাঠের বটগাছের নিচে বসে তার ভাইয়ার কথা ভাবছিল। তখনই একটা মেয়েলি কণ্ঠে কথাটা ভেসে আসলো। মাথাটা একটু উঁচু করতে দেখলো তার জিয়ে বন্যা দাঁড়িয়ে আছে। সে বন্যাকে উদ্দেশ্য করেই বলল, পৃথিবীর মানুষগুলো সবাই স্বার্থপর, সবাই নিজেদের স্বার্থ নিয়ে ভাবে, অন্যের কথা কেউ ভাবে না। নিজের স্বার্থের জন্য কাউকে মাত্র দ্বিধাবোধ করে না। কবে শুধরাবে? পৃথিবীর মানুষগুলো নাকি এমনভাবেই ধ্বংস হবে পৃথিবী? নয়নের কথাগুলো শুনে বন্যা অবাক হয়ে তার দিকে নিশ্চুপ স্বরে কিছুক্ষণ তাকিয়ে বলল, তোমার কথা আগামাথা কিছুই বুঝলাম না আমি। তুমি বুঝবে না এসব। ক্লাস শুরু হতে যাচ্ছে, ক্লাসে চলো। চলো। দুজনে ক্লাসে চলে গেল। স্যার এসে নিজেদের মতো ক্লাস করাতে লাগলো। হঠাৎ করেই শাঁসা শব্দে কেঁপে উঠল সারা কলেজ ও কলেজে থাকা সবাই। ম্যাথ টিচার নবুয়ত বিসিএস দৌড়ে প্রত্যেক রুমে রুমে গিয়ে বলছে, বিকে ইমরান এসেছে, সবাই কলেজের মাঠে যাও, বিকে ভাই সবার উদ্দেশ্যে কিছু বলবে। নবুয়ত বিসিএস এর কথা শুনে সবার সামনে এক প্রকার আতঙ্ক ভেদ করলো। কেননা বিকে হলো আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত কিং জংকং এর ডান হাত। জংকং পারে না এমন কোনো কাজ নেই। প্রায় 7 বছর পর জংকং তার ডান হাত বিকেকে এই কলেজে পাঠিয়েছে। আগে যখন জংকংয়ের লোক এই কলেজে এসেছিল তখন সারা কলেজের আশেপাশে দিনে দুপুরে নারী ধর্ষণ, পাচার, ছিনতাই সহ বিভিন্ন ধরনের সন্ত্রাসমূলক কাজ হতো। কে বা কার লোক এসব অপকর্ম করত তা জানা না গেলেও সবাই জংকংয়ের নাম নিত, কেননা তার লোকগুলো আসাতে এসব অপকর্ম ঘটেছিল। কলেজের মাঠ ঘিরে গোলাকারভাবে দাঁড়িয়ে আছে শিক্ষক ও শিক্ষার্থীরা। মাঝখানে দাঁড়িয়ে আছে বিকে ও তার লোকগুলো। বিকে পরনে ব্ল্যাক প্যান্ট, শার্ট ও চোখে কালো চশমা, চুলগুলো স্টাইলিশভাবে বেঁকানো, হাতে রয়েছে আইফোন 15। সব মিলিয়ে তাকে দেখতে তামিল মুভির নায়কের মতো লাগছে। কলেজের প্রিন্সিপাল বজলার রহমান একটা চেয়ার নিয়ে বিকেকে দিল। বিকে চেয়ারে বসা মাত্রই একটা ছেলে এসে পকেট থেকে সিগারেট বের করে বিকের মুখে ধরে দিল। বিকে নিশ্চুপভাবে সিগারেটে একের পর এক টান দিয়েই যাচ্ছে। সিগারেট শেষ হওয়া মাত্রই সে দাঁড়িয়ে বলতে লাগলো, সবাই শুনো, আগামী 1 তারিখে ভিভি নির্বাচন। এবারে ভিভি নির্বাচনে আমাদের গ্যাং থেকে অংশগ্রহণ করেছেন লিটন ভাই। আশা করি ওনাকে সবাই ভোট দেবে। আর উনি যদি ভিভি না হয় তবে এই কলেজ আর কলেজ হবে না, শ্মশান হয়ে যাবে। আর কোনো কথা বলল না বিকে। গাড়িতে উঠে চলে গেল। ছাত্রছাত্রীরা বড় একটা আতঙ্কে পড়ে গেল। যদি লিটন ভিপি হয় তবে কেউ কলেজে ভালো মতো পড়াশোনা করতে পারবে না, আর যদি সে ভিপি না হয় তবে কলেজটা শ্মশান হবে। বিরাট এক ধাক্কায় পড়ে গেল সবাই। শিক্ষক কর্তৃপক্ষ থেকে নোটিশ এলো আজকে আর ক্লাস হবে না। তাই সকল শিক্ষার্থীরা নিজেদের বাসার দিকে রওনা দিল। সবার মতো নয়ন ও বন্যা দুজনের থেকে বিদায় নিয়ে বাসার পথে চলতে লাগলো। নয়ন নিজের বাসার গেটে যেতেই অবাক হয়ে গেল, কারণ তার বাসাভর্তি লোকের সমাগম। নয়ন কিছুই বুঝতেছে না কি হয়েছে, কেন তার বাসাভর্তি লোক। সে ধীর পায়ে লোকেদের সমাগম পেরিয়ে বাসার ভিতরে যেতেই দেখতে পেল মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে তার মা ও বাবা। সে জোরে একটা চিৎকার দিয়ে হাউমাউ করে কান্না করতে লাগলো। আশেপাশে তাকিয়ে দেখতে লাগলো তার আপু আছে কিনা, কিন্তু তার আপুকে কোথাও দেখা গেল না। পকেট থেকে ফোনটা বের করে তার আপুকে ফোন লাগাতেই
পকেট থেকে ফোনটা বের করে তার আপুকে ফোন লাগাতেই পাশের রুমের খাটের নিচ হতে ফোনের রিংয়ের শব্দ শোনা গেল। সে দ্রুত সেখানে গিয়ে দেখল তার আপুরও দেহটা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে, তবে মুখটা মনে হয় এসিড দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আরও জোরে জোরে কাঁদতে থাকে সে। আশেপাশের লোকেরা মিলে দাফনের কাজ শেষ করলো। রাত 1টা বাজতে চলল। ছাদের এক কোনায় বসে বসে চোখের জলের মাঝেও সিগারেট টানছে নয়ন। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। ফোন হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখল বন্যা ফোন দিয়েছে। প্রথমবার ফোনটা রেখে দিলেও পরের বার রিসিভ করলে ওদিক থেকে বলতে লাগলো, নয়ন, তোমাকে কখন থেকে ফোন দিয়েছি, ফোন ধরছো না কেন? কি হয়েছে তোমার? বন্যার কথাগুলো শুনে নয়ন কিছুক্ষণ চুপ থেকে বলল, না কিছু হয়নি। কিছু বলবে? নয়ন, বাবা আজকে আমার মামাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে ফেলেছে। বিয়ে ঠিক করেছে মানে? আর তুমি কি রাজি হয়ে গেছো? আমাকে তুমি ক্ষমা করে দিও নয়ন, আমি আমার বাবার অবাধ্য হতে পারবো না। ভালো থেকো। নয়ন কিছু বলার আগেই বন্যা ফোনটা কেটে দিল। নয়নের যেন কিছুই ভালো লাগছে না। একদিকে পরিবারের লোকদের হারানোর যন্ত্রণা, অন্যদিকে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলার মনোভাব, যা ভিতর থেকে ছিঁড়ে খাচ্ছে তাকে। সে ছাদ থেকে নেমে নিজের রুমে গিয়ে বিছানায় গায়ে দিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল। সকাল হতেই বাইরে চেঁচামেচির কারণে ঘুম ভাঙল নয়নের। বিছানা থেকে উঠে বাইরে বের হতেই সে দেখতে পেল তার বাবার অফিসের কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। ওখানে থাকা লোকেদের খুব ভালো করে চিনত সে। সবার উদ্দেশ্য করে বলল, আপনারা এত সকালে? আমরা এসেছি। তোমার বাবা ব্যাংক থেকে 1 কোটি টাকা লোন নিয়েছিল। সে বলেছিল 1 বছরের মধ্যে শোধ করে দিবে, কিন্তু প্রায় 10 মাসের মতো হলো এখনও টাকা দেয়নি। এখন তো তোমার বাবা নেই, টাকাগুলো কে দিবে? কি বলছেন এসব? বাবা 1 কোটি টাকা নিয়ে কি করবে? আপনারা মিথ্যা বলছেন। বাবা টাকা নেয়নি। আমাদের কাছে প্রমাণ আছে। এই নাও ফাইল, এখানে সমস্ত প্রমাণ আছে। হয় টাকা দাও, না হলে এই বাড়িটা ছেড়ে দাও। নয়ন কি বলবে বুঝতে পারছে না। বাসার ভিতরে গিয়ে তার প্রয়োজনীয় কিছু কাগজপত্র ও পোশাক ব্যাগে নিয়ে বাইরে বের হয়ে হাঁটতে লাগলো। কোথায় যাবে তার কোনো ঠিক নেই। হঠাৎ করে বন্যার কথা মনে হতেই মুখে একটু হাসি ফুটতেই আবার হাসিটা নিস্তেজ হয়ে গেল। কেননা বন্যা এখন আর তার নেই, বন্যা এখন অন্য কারো। তবুও কেন জানি বন্যাকে খুব দেখতে ইচ্ছে করছে তার, তাই কিছু না ভেবে ফোন দিল। রিসিভ করতেই ওদিক থেকে বন্যা বলল, নয়ন, আমাকে আর ফোন করবে না। আমি এখন আর তোমার সাথে কথা বলতে পারবো না। বন্যার থেকে এমন নিস্তেজ কথা শুনে নয়নের ভিতরটা যেন পুরো ছাই হচ্ছে। নিজের অজান্তেই তার চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। বন্যাও ওদিক থেকে ফোনটা কেটে দিল। নয়ন তার ব্যাগটা কাঁধে নিল। সে মনে মনে সিদ্ধান্ত নিল এই নিস্তেজ হওয়া আবেগহীন বেইমানি শহরে আর থাকবে না। চলে যাবে নিজের জীবনটা ব্যস্তহীন করতে। কোথায় যাবে তার কোনো ঠিকানা নেই, তবে যেদিকে দু চোখ যায় সেদিকেই যাবে। হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে চলে এলো বাস স্ট্যান্ডের কাউন্টারে। কাউন্টারের টিকিট বিক্রেতাকে বলল, মামা একটা টিকিট দেন। কোথায় যাবেন মামা? মানে এই গাড়ি কোথায় যাবে? ঢাকা গাজীপুর পর্যন্ত যাবে। ও, গাজীপুরের একটা টিকিট দেন তাহলে। আপনার নাম বলেন। নয়ন। এই নেন টিকিট, 560 টাকা দেন। নয়ন টাকা দিয়ে টিকিটটা হাতে নিয়ে গাড়ি আসার অপেক্ষা করছে। সন্ধ্যা 6টায় গাড়ি আসবে। এখন কেবল 5টা বাজে। তার পেটেও খুব খিদে পেয়েছে, তাই একটা হোটেলে গিয়ে 100 টাকা দিয়ে মাছ দিয়ে ভাত খেয়ে কাউন্টারে এসে দেখে গাড়ি এসেছে। তাই দ্রুত গতিতে গাড়িতে উঠে নিজের সিটে গিয়ে দেখে একটা মেয়ে তার সিটে বসে ইয়ারফোনে গান শুনছে। সে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, এই যে মিস, এই সিটটা আমার। মেয়েটা নয়নের দিকে তাকিয়ে বলল, ও সরি, পাশের সিটটা আমার। মেয়েটা পাশের জানলার সিটে বসলো। নয়ন মেয়েটার পাশে বসলো। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। রাতে ঘুম না হওয়ার জন্য নয়ন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। হঠাৎ করেই নয়ন তার বুকে ভারী কিছু অনুভব করলো। চোখ খুলে দেখে তার পাশের মেয়েটা তার বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। তাই সে মেয়েটাকে ডাকতে শুরু করলো, এই যে মিস শুনছেন, এই যে। নয়নের কথা শুনে মেয়েটার ঘুম ভেঙে গেল। সে নিজেকে নয়নের বুকে আবিষ্কার করলো। কিছুটা লজ্জা পেয়ে বলল, সরি, আসলে আমি ঘুমিয়ে পড়েছিলাম তো। ইটস ওকে। আচ্ছা, আপনার নাম কি? নয়ন আলী। আপনার নাম? আমার নাম ফারিয়া। আপনি কোথায় যাচ্ছেন? গাজীপুরে। আপনি গাজীপুর যাচ্ছেন? আমিও তো ওখানেই যাচ্ছি। ও। আরও অনেক টুকটাক কথা বলল দুজনে।
ভোর 5টার দিকে গাড়ি নিজের গন্তব্যে পৌঁছালো। সবাই নেমে গেল। শেষে ফারিয়া আর নয়ন নামলো। ফারিয়া নয়নকে বলল, এখন কোথায় যাবেন আপনি? ঠিক নেই কোথায় যাব। ঠিক নেই মানে? ঠিক নেই, আপাতত একটা বাসা ভাড়া নিতে হবে। আচ্ছা, আপনি কি আমাকে একটা বাসা ভাড়া নিয়ে দিতে পারবেন? অবশ্যই। সামনে কিছু দূরে গেলেই আমার বাসা, সেখানে বাসা ভাড়া নিয়ে থাকতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার দরকার নেই, চলুন যাওয়া যাক। নয়ন ও ফারিয়া হাঁটছে ফারিয়ার বাসার দিকে। বাসায় এসে ফারিয়া কলিং বেলের চাপ দিতেই তার মা ফারহানা চৌধুরী ভিতর থেকে এসে তাদের দুজনকে দেখে চিৎকার করে কান্না শুরু করে দিল আর বাসার সবাইকে ডাকতে শুরু করলো। ফারিয়া ও নয়ন অবাক হয়ে গেল। ফারিয়া ওর মাকে বলল, কি হয়েছে মা, এরকম ভাবে চেঁচাচ্ছিলে কেন? ফারিয়া, তুমি আমাদের না জানিয়ে এরকম একটা কাজ করতে পারলি? তুই আমাদের মান সম্মানের কথা একবারও ভাবলি না? কথাটা বলেই ফারহানা চৌধুরী আরো জোরে চিল্লিয়ে কান্না করতে লাগলো। ফারিয়া একটু বিরক্তিকর ভাব নিয়ে তার মাকে রাগান্বিত কণ্ঠে বলল, এসব কি বলছো মা? আমি তো কিছুই বুঝতে পারলাম না, আমাকে একটু খুলে বলো তো কি হয়েছে। তুই আমাদের না জানিয়ে এই ছেলেটাকে কিভাবে বিয়ে করতে পারলি? আমাদেরও তো একটা মতামত আছে নাকি? ফারিয়া তার মায়ের মুখে এই কথাটা শুনে জোরে একটা হাঁপ ছেড়ে বলল, দেখো মা, তুমি যা ভাবছো তা ঠিক নয়। উনি বাসা ভাড়া খুঁজছিলেন, তাই ওনাকে এখানে নিয়ে এসেছি। আমাদের 4 তলার রুমটার চাবিটা এনে দিয়ে দাও। তুমি কি সত্যিই বলছো? মা, সত্যি বলছি। এই বলে ফারিয়া নয়নকে নিয়ে তার রুম দেখিয়ে নিজের রুমে আসলো। নয়ন এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। মনে মনে ভাবছে নতুনভাবে নিজের জীবনটা করতে হবে, সাথে পরিবারের লোকেদের মৃত্যুর প্রতিশোধ নিতে হবে। যে করেই হোক মৃত্যুর বদলায় মৃত্যু, খুবই হিংস্র হতে হবে। নয়ন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে দেখে ফারিয়া তার জন্য খাবার নিয়ে এসেছে। নয়ন ফারিয়াকে বলল, আরে খাবার আনলে কেন? আমি তো খাবার অলরেডি অর্ডার দিয়েছিলাম। তার আর দরকার নেই, খাবার খেয়ে নিন। নয়ন খাবার খাচ্ছে, ফারিয়া তার দিকে এক নজরে চেয়ে আছে। নয়ন খাওয়া দাওয়া শেষ করে ফারিয়াকে বলল, ধন্যবাদ আমাকে সাহায্য করার জন্য। ধন্যবাদ দেওয়ার দরকার নেই। আচ্ছা, আপনি এখন কি কাজ করবেন ভেবেছেন? ফারিয়ার প্রশ্নের কি উত্তর দেবে নয়ন কিছুই বুঝতে পারছে না। কিছু তো একটা বলতেই হবে, তাই সে বলল, এখনো কিছু ভাবা হয়নি, তবে খুবই শীঘ্রই একটা না একটা কাজ পেয়ে যাব। এখন যাই, কিছু লাগলে আমাকে বলেন। এই বলে ফারিয়া চলে গেল। নয়ন কাপড় চেঞ্জ ও গোছগাছ করার জন্য তার ব্যাগের ভিতর থাকা জিনিসপত্রগুলো বের করতেই অবাক হয়ে গেল, কারণ তার ব্যাগ থেকে 15টা 1000 টাকার ব্যান্ডেল ও একটা ছোট চিঠি বেরিয়ে এলো। নয়ন চিঠিটা হাতে নিয়ে পড়তে লাগলো। সেখানে লেখা আছে, নয়ন, প্রতিশোধের নেশায় আসক্ত হও মা, বাবা ও নাইমের মৃত্যুর বদলা নেওয়ার জন্য। আমি একজন পুলিশেও পারলাম না ওদের বাঁচাতে, ক্ষমা করে দিস। আমি এখনো মারা যাইনি, মারা যাওয়ার অভিনয় করেছি। যে মেয়েটা মারা গেছে সে হলো আমার অফিসের এক কর্মচারী। প্রিন্স আমাদের পরিবারের লোককে মেরেছে। সে খুব ভয়ঙ্কর লোক। বাবার কোম্পানিটা নিজের নামে করার জন্য ওদের মেরে ফেলেছে। প্রিন্সের মুখটা আমি দেখতে পাইনি, তবে তার হাতে একটা বড় ক্ষত চিহ্ন আছে। আমাদের দুজনকেও মেরে ফেলবে সে। তুই যত দ্রুত পারিস পালিয়ে যা। তোর ব্যাগে 50 লক্ষ টাকা আছে, সেই টাকা দিয়ে গড়ে তোল প্রতিশোধী নেশার মহা ওষুধ, মৃত্যুর বদলা মৃত্যুর। তুই হয়ে ওঠ হিংস্র জগতের ভয়ঙ্কর মাফিয়া। ইতি তোর বোন। নয়ন চিঠিটা পড়ে কান্নায় ভেঙে পড়ল। নিমিষেই আবার মুখে আনলো পাগলাটে এক রহস্যময় হাসি। মনের মাঝে জাগলো আত্মশক্তি নামের মনোবলটা। অবশ্যই ওই ব্যক্তিটাই একদিন সফল হবে যার ভিতরে জাগ্রত আছে আত্মশক্তি। নয়ন পোশাক চেঞ্জ করে বেরিয়ে পড়লো একটা ল্যাপটপ সাথে খাওয়া দাওয়ার জন্য প্রয়োজনীয় আসবাবপত্র কিনতে। নয়ন সিঁড়ি বেয়ে উপরতলা থেকে নামছে, তখনই দ্বিতীয় তলায় থেকে ফারিয়ার কণ্ঠে ভেসে আসলো, কোথায় যাচ্ছেন আপনি? নয়ন দ্বিতীয় তলার দিকে তাকিয়ে দেখে ফারিয়া রঙিন সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে। এই তো বাজারের দিকে যাচ্ছি। আমিও যাচ্ছিলাম, চলুন একসাথে যাই। ওকে। নয়ন ও ফারিয়া বেরিয়ে পড়লো বাজারের দিকে। ওরা দুজনে হেঁটে হেঁটে যাচ্ছে, কারণ 3 মিনিট হাঁটলেই বাজার। ওরা বাজারে পৌঁছলে নয়ন শোরুম থেকে 1,20,000 টাকা দিয়ে একটা নতুন ল্যাপটপ কিনলো। সাথে তার অনেক আগের ব্লক হওয়া একটি সিম রিপ্লেস করলো ও প্রয়োজনীয় আসবাবপত্র নিল। ফারিয়া শুধু একটা মেকআপিং বক্স কিনলো। কেনাকাটা সেরে ওরা বাসায় চলে এলো। রাত 10টা বাজতে চলেছে। নয়ন ছাদের উপর উঠে ল্যাপটপটা নিয়ে ছাদের এক কোণে বসে আছে।
এক হাত দিয়ে ল্যাপটপ টিপছে, অন্য হাত দিয়ে সিগারেট মুখে ভরছে আর ধোঁয়াগুলো উন্মুক্ত আকাশে ছড়াচ্ছে। সিগারেট খাওয়া শেষ হলে তার ফোনটা বের করে নতুন রিপ্লেস করা সিমটা ভরে কাকে যেন ফোন করলো। রিসিভ করতেই ওদিক থেকে বলল, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই হঠাৎ ফোন দিলেন যে, কিছু বলবেন? আমি তোদের মতো কাজ করতে চাই। সত্যি বলছেন ভাই? আপনি আমাদের গ্যাংয়ে আসবেন? না আপন, আমি কারো গ্যাং হয়ে কাজ করতে চাই না। আমি নিজে একটা গ্যাং তৈরি করে কাজ চালাবো। কিন্তু ভাই প্রথম প্রথম তো লোক চালাতে অনেক টাকার প্রয়োজন, এত টাকা আপনি কই পাবেন? আপন, তুমি মাসে কত টাকা পাও? প্রায় 60,000। রাস্তায় যদি কোনো মানুষকে... থামো, আর বলতে হবে না। আমি তোমাকে মাসে 1.5 লাখ টাকা দিব যদি তুমি আমার হয়ে কাজ করবে। কি বলেন ভাই? আমি কি মিথ্যা বলি? না ভাই, আমি সে কথা বলিনি, আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে। ওকে, তাহলে আজকে ঢাকা গাজীপুর চলে আসো। কাল থেকে আমি অপারেশন শুরু করে দেব। ওকে ভাই, আরো লোক লাগলে আমাকে বলবেন। না, আমি অযথা কোনো লোককে বিশ্বাস করি না। তোমাকে বিশ্বাস করি বলেই আমার সাথে কাজ করার অফার দিয়েছি। ঠিক আছে ভাই, এখন রাখি। ওকে। এই বলে নয়ন ফোনটা কেটে দিয়ে ল্যাপটপের দিকে মনোযোগ দিল। সে ডার্ক ওয়েবে ঢুকে ডেভিল নামে একটা সাইট খুলল এবং অনেক সিকিউরিটি অ্যালার্ট দিয়ে সেখানে নিজের একটা আর্টিকেল পোস্ট করলো। এখন থেকে অন্ধকার জগতে পা বাড়ালো ডেভিল। হয়তো নিজেই ধ্বংস হবে, নয়তো শত্রুদের ধ্বংস করবে। নয়ন ল্যাপটপটা অফ করে পকেট থেকে একটা সিগারেট বের করে টানতে লাগলো। প্রতিটা সিগারেটের টানে মনে করতে থাকে পরিবারের মানুষগুলো ও প্রিয় মানুষটার সাথে জড়ানো আবেগময় স্মৃতিগুলোর কথা, যা ছিঁড়ে খাচ্ছে তাকে। নয়ন বেশিক্ষণ ছাদে না থেকে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। কেন জানি কিছুতেই ঘুম আসে না তার। শুধুই প্রিয় মানুষগুলোর চেহারা ভাসতে থাকে হৃদয় নামক আয়নাতে। শেষ প্রহরে ঘুমিয়ে পড়ল সে। ব্রেকিং নিউজ, নতুন এক ভয়ঙ্কর কিলারের আগমন ঘটেছে বাংলাদেশে। বিশিষ্ট ব্যবসায়ী প্রবীণ হাসান সহ তার 2 কর্মচারীকে অনুমানিক রাত 11টায় গাজীপুর টার্মিনাল স্কুল অ্যান্ড কলেজের নিকটে ও ভয়াবহভাবে হত্যা করা হয়েছে। মৃতদের পাশে একটা চিঠি পাওয়া গেছে। তাতে লেখা হয়েছে, মাস্তানি, সন্ত্রাসী, ঠক, বাটপার ও অসাধু ব্যবসায়ীদের উচিত শিক্ষা দিতে এসেছে আমি ডেভিল, দ্য মাফিয়া কিং। তার চেয়ে বড় কথা, প্রিন্সের জব আমি ডেভিল। কে হতে পারে এই ভয়ঙ্কর কিলার যে ডেভিল ছদ্মনাম ব্যবহার করে খুন করছে? তাকে খুঁজে বের করার পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ। নয়ন ঘুম থেকে উঠে ল্যাপটপে খবরের চ্যানেল ওপেন করতেই উপরিউক্ত নিউজটা শুনতে পেল। নিউজটা শোনার পর সে উচ্চস্বরে একটা হাসি দিয়ে ওঠে। নিজের মাথার চুল নিজে ছিঁড়তে থাকে আর বলে, কাউকে বাঁচতে দেব না আমি। প্রিন্সের সকল লোকদের মেরে ফেলবো। যতদিন না প্রিন্সকে মারবো ততদিন আমার রক্তের খাও জানি কমবে না। নয়ন এসব বলছে তখনই তার দরজায় কেউ কড়া দিল। নয়ন চমকে উঠল। কে এত সকাল সকাল তার দরজায় কড়া দেবে? কে হতে পারে? নয়ন আস্তে আস্তে দরজার কাছে গিয়ে দরজাটা খুলতেই দেখতে পেল ফারিয়া দাঁড়িয়ে আছে। সে ফারিয়াকে বলল, আপনি এত সকালে? কেন আসতে পারি না? তা বলতে চাইনি, ভিতরে আসুন। ফারিয়া ও নয়ন রুমের ভেতরে গেল। ফারিয়ার রুমের চারপাশে এক নজর দেখে বলল, বাহ, ঘরটা তো বেশ ভালো করে সাজিয়েছিলেন। ওই আর কি। আজ 3 দিন ধরে আপনি মনে হয় রুম থেকেই বের হননি, তাই না? বাইরে গিয়ে কি করব? বাইরে তো কোনো দরকার নেই। ও চলুন আজকে একটু বাইরে ঘুরতে বের হই। কোথায় কোথায় ঘুরবেন? অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, সেখানে গিয়ে ঘুরে প্রকৃতি দেখব, বুঝেছেন? আপনি যাবেন কিনা বলুন। যাব। কখন বের হবেন? এই তো 10টায় বের হব। ওকে, মনে থাকে যেন। এই বলে ফারিয়া চলে গেল। নয়ন নিজের রুমের রান্না করার গ্যাসের চুলা নিয়ে এসেছে। সে মোটামুটি রান্না পারে। সে রান্না করে খাওয়া দাওয়া পোশাক চেঞ্জ করে 10টার দিকে বাইরে বের হলো। সিঁড়ি বেয়ে নিচে নামছে সে, তখনই ফারিয়ার কণ্ঠে ভেসে আসলো, আপনার বের হতে এতক্ষণ লাগে? মেয়েদের মতো মেকআপ করেন নাকি? নয়ন সামনে তাকাতেই হা হয়ে যায়। ফারিয়া নীল শাড়ি, ম্যাচিং ব্লাউজ, হাতে লাল চুড়ি ও ঠোঁটে হালকা লিপস্টিক দিয়েছে। তাকে দেখতে একদম অসম্ভব সুন্দর লাগছে। মনে হচ্ছে যেন আকাশ থেকে নীলপরি নেমে এসেছে। ফারিয়া নয়নের দিকে তাকাতেই দেখে সে তার দিকে তাকিয়ে আছে। ফারিয়া কিছুটা লজ্জা পেয়ে বলল, কি দেখছেন এমন করে? ফারিয়ার কথায় নয়নের ঘোর কাটলে সে আমতা আমতা করে বলে, কই কিছু না তো, চলুন যাওয়া যাক। আমরা আজকে বাইকে করে ঘুরবো।
বাইকে ঘুরবেন মানে? কেন, আপনি কি বাইক চালাতে পারেন না নাকি? তা বলিনি, আসলে বাইক কই পাবেন? আরে আমার ভাইয়ার বাইক আছে। ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তো, তাই ওখানে মেসে থাকে। ভাইয়ার বাইকটা নিয়ে ঘুরবো। ও, বাইরে বাইকটা রাখা আছে, চলুন। নয়ন বাইক চালাতে থাকে আর ফারিয়া আঙুল দিয়ে রাস্তা দেখিয়ে দিচ্ছে আর বলতে থাকে, এইটা ওই জায়গা, এইটা এই জায়গা, ওটা ভালো, এটা ভালো না, এরকম অনেক কথা। আর নয়ন তো কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ড দিয়ে গান শুনছে। ওরা একটা পার্কের দিকে যাচ্ছিল, হঠাৎ করেই ফারিয়া নয়নকে বলল, এখানে একটু বাইকটা দাঁড় করান। নয়ন ফারিয়ার কথার কোনো জবাব দিচ্ছে না বা বাইকটা দাঁড় করাচ্ছে না। ফারিয়া অনেক কয়েকবার জোরে চিল্লিয়ে বলল, তবুও কাজ হলো না, কেননা নয়ন তো কানে হেডফোন লাগিয়ে ফুল সাউন্ডে গান শুনছে। নয়ন ফারিয়ার কথার জবাব না দেওয়ায় ফারিয়া এবার নয়নের পিঠে একটা ঝাঁকিয়ে বলল, এই যে মিস্টার, কিছু কি শুনতে পাচ্ছেন না? গাড়িটা একটু দাঁড় করান। হঠাৎ করেই নয়নের পিঠে ফারিয়া ঝাঁকি দেওয়ায় নয়ন কান থেকে হেডফোনটা খুলে বলল, কিছু কি বলবেন? নয়ন হেডফোনটা কান থেকে সরাতেই ফারিয়ার চোখ হেডফোনের দিকে গেল। সে বলতে লাগলো, আমি যে এতক্ষণ ধরে আপনাকে ডাকলাম, তা কি আপনি শুনতে পাননি? না, আসলে আমি তো কানে হেডফোন লাগিয়ে গান শুনতেছিলাম। নয়নের এই কথাটা শুনে ফারিয়া চরম রেগে গেল আর হাসতে হাসতে বলল, তাহলে কি আমার এতগুলো প্যাচাল পাড়া ফাও চড়ে গেল? খবিস, বান্দর একটা। তোর আমাকে কিছু বললেন? না, কিছুই বলিনি তো। চলেন বাসায় যাব। আরে আমরা তো ঘুরলামই, এখন বাসায় যাবেন? এখনই যেতে হবে, আব্বু ফোন করে যেতে বলল। ও, তোমার আব্বু যেহেতু বলেছে তাহলে তো যেতেই হবে। এই বলে নয়ন বাইকটা ঘুরিয়ে বাসার দিকে রওনা দিল। হঠাৎ করেই সামনে দূর থেকে মিছিলের আত্মধ্বনি ওদের দুজনের কানে ভেসে আসলো। তা শুনে ফারিয়া নয়নকে বলল, ওইদিকে মনে হয় কোনো একটা প্রবলেম হয়েছে, চলেন ডান দিকে রাস্তা দিয়ে যাই, একটু দূরে হলেও নিরাপদে যেতে পারবো। না, আমরা সামান দিকেই যাব। এই বলে নয়ন সামনের দিকে যেতে লাগলো। ফারিয়া অনেকবার নয়নকে ওই দিক থেকে যেতে মানা করলে নয়ন কিছুই শুনছে না। কিছু দূর এগিয়ে যাওয়ার পর তারা দেখতে পেল কালকে রাতে যেই ব্যবসায়ীদের খুন করা হয়েছে তার কঠিনতম শাস্তি চেয়ে বিরাট আন্দোলন হচ্ছে। আর যে গাড়িগুলো সামনে এগোচ্ছে এই গাড়িগুলো ভাঙচুর করা হচ্ছে। ফারিয়া নয়নকে বলল, আপনাকে বলছিলাম না ডান দিকে রাস্তা দিয়ে যাই, আপনি তো শুনলেনই না। এখন মনে হয় মায়ের খেতে হবে। বাসে চাইলে বাইকটা ঘোরান, অন্য রাস্তা দিয়ে চলেন। নয়ন ফারিয়ার কথায় কর্ণপাত না করে সামনের দিকে দেখতে থাকে। সামনে তিনজন লোককে নয়ন এক নজরে তীক্ষ্ণভাবে দেখছে। নয়ন ওই তিনজনকে খুব ভালো করেই চেনে। তারা হলো ওর উচ্চ মাধ্যমিকের ফ্রেন্ড মামুন, মোকসেদ ও মাসুম। সে এগিয়ে গিয়ে ওই তিনজনের সামনে দাঁড়িয়ে মাথাটা নিচু করে আছে। মামুন ও মোকসেদ অন্যদিকে মনোযোগী আর মাসুম অবাক হয়ে গেল। সে ভাবছে, কে এই ছেলে যে আমাদের সামনে এসেছে? অন্য কেউ হলে তো পিছনে ঘুরে পালিয়ে যেত। মাসুম বলতে লাগলো, ওই কে রে তুই? জানিস না হরতাল চলতেছে, আর তুই বাইকে মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস? তার উপর তুই আবার আমাদের দেখে পিছনে ঘুরে না পালিয়ে আমাদের কাছে মরতে এসেছিস। নয়ন মাসুমের কথাগুলো শুনে একটা মুচকি এসে মাথাটা নিচু থেকে উপরে ওঠাতেই মাসুম অবাক হয়ে গেল আর বলতে লাগলো, আরে নয়ন, তুই এখানে কি করিস? আরে তুই তো কিছুক্ষণ আগেই বললি যে মেয়ে নিয়ে ঘুরতে এসেছি নাকি আমি। এই তো মেয়ে নিয়ে ঘুরতে বের হয়েছি। আরে সরি, আমি অন্য কেউ ভাবছিলাম। দাঁড়া, মোকসেদ ও মামুনকে ডাকি। না, ওদেরকে ডাকতে হবে না, তোরা তো দেখছি নেতা হয়ে গেছিস। আসলে আমরা প্রিন্সের হয়ে কাজ করি, প্রিন্সের আদেশে এই মিছিলের আয়োজন। মাসুমের মুখে এই কথাটা শুনতেই নয়নের চরম রাগ উঠে গেল। সে রাগটাকে একটু নিজের বশে এনে বলল, ও ভালো, এখন আমি চলে যাব, তো রাস্তা ফাঁকা করতে বল। মাসুম ও লোকদের রাস্তায় ফাঁকা করতে বললে সবাই রাস্তা ফাঁকা করতেই নয়ন বাতাসের গতিতে বাইক চালাতে লাগলো। আর মাসুম নয়নকে চিল্লিয়ে বলছে, নয়ন, তোর নাম্বার দিয়ে যা আর মোকসেদ ও মামুনের সাথে দেখা কর। নয়ন ওর কথা শুনতে পেলেও বাইকটা দাঁড় করালো না। সে নিজের মতোই তার গন্তব্যের দিকে যেতে লাগলো। মোকসেদ ও মামুন মাসুমকে বলল, আর ওই ছেলেটা কে রে যে তাকে ছেড়ে দিলি, আবার আমাদের সাথে দেখা করার কথা বললি? আরে ও হলো নয়ন। নয়ন? কোন নয়ন? আরে আমাদের মাধ্যমিকের প্রিয় বন্ধু নয়ন, আমরা যাকে গম্ভীর বলে ডাকতাম। ও, চিনতে পেরেছি। তো ও আমাদের সাথে কথা না বলে চলে গেল কেন?
তুই ওকে কিছু বলিসনি? আরে তেমন কিছু বলিনি, আসলে প্রথমে ওকে চিনতে পারিনি। তাছাড়া প্রথমে কিভাবে চিনবো, ও তো মাথাটা নিচু করেছিল। তাই শুধু ওকে বলেছি, হরতালের দিন মেয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস। আরে শালা, তুই তো এই কথা বলে মহা ভুল করেছিস, জানিস না? স্কুলে আমরা ওকে নিয়ে এইসব কথা বললে সে সহ্য করতে পারতো না। আরে সরি দোস্ত, ওকে ঠিকই খুঁজে বের করবো, দেখে নিস। এখন মিছিল বন্ধ করে চল বাসায় যাই। মামুন, মাসুম, মকসেদ ওরা নিজেদের বাসায় চলে গেল। অন্যদিকে নয়ন ও ফারিয়াও বাসায় পৌঁছে গিয়ে নিজের রুমে গেছে। ফারিয়া রাস্তায় নয়নকে মাসুমদের কথা জিজ্ঞেস করলে সে তাকে বলেছে তারা ওর বন্ধু হয়। ছাদের এক কোণে বসে নয়ন নিত্যদিনের মতো এক হাত দিয়ে ল্যাপটপে কি যেন করছে আর অন্য হাত দিয়ে সিগারেট টানছে। তখনই কেউ একজন বলতে লাগলো, কেমন আছেন ভাই? নয়ন কথাটা শোনা মাত্রই মাথা উঠিয়ে দেখলো অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। তাকে ঠিক চেনা যাচ্ছে না ঠিকই, কিন্তু কণ্ঠটা বেশ চেনাই লাগছে। নয়ন অন্ধকারে আগন্তুকটাকে বলল, কে তুমি? আরে ভাই, আমাকে চিনতে পারছো না? আমি আপন। ও তুমি? তো এখানে কিভাবে আসলে? কে যদি দেখে ফেলে তবে সমস্যা হতে পারে। নয়ন আপনের সাথে কথা বলছে আর ছাদের নিচের দিকে বারবার তাকাচ্ছে। আপন বলল, আরে ভাই, আপনি নিশ্চিন্তে থাকুন, কিছুই হবে না। আপনাকে একটা গোপন খবর দিতে এসেছি। গোপন খবর? কি গোপন খবর? থাকতেই পারে, তবে তুমি কি বলতে চাও? আমি জংজংয়ের গ্যাং হয়ে কাজ করব? না ভাই, আমি বলতে চাচ্ছি আমরা প্রিন্সের মানুষের মারবো, টাইটেলে জঙ্গের মানুষদেরও মারবো। তবে দেখবেন জং আর প্রিন্সের মধ্যে একটা তুমুল যুদ্ধ হবে, আর আমরা সেই যুদ্ধে প্রিন্সের উপর হামলা করব। আপন, যথার্থই বলছি। তবে আমাদের একটু সাবধানে প্ল্যান করে এগোতে হবে। ভাই, আমি এখন যাই। ওকে, কালকে পাশের পার্কে দেখা হবে। ওকে ভাই। এই বলে আপন চলে গেল। নয়ন ল্যাপটপটা বন্ধ করে নিজের রুমে রেখে ব্ল্যাক প্যান্ট ও কোট পরে হাতে একটা পিস্তল নিয়ে এক অজানা জায়গায় বেরিয়ে গেল। সে রাস্তা দিয়ে একা একা হাঁটছে। কিছু দূর যেতেই সে লক্ষ্য করলো কে যেন তার পিছনে পিছনে এগিয়ে আসছে। নয়ন ছাদের উপর থেকে বুঝতে পারে কেউ হয়তো তাকে ফলো করছে, তাই সে একা একা রাস্তায় বের হয়ে আসে। নয়ন রাস্তার ডানে থাকা একটা গাছের তক্তায় বসে পড়ে আর অজানা আগন্তুকটাকে ধরার জন্য তার দিকে তীক্ষ্ণ নজরদারি করে, কিন্তু সে ব্যর্থ হয়, কারণ তখনই একটা গাড়ি এসে আগন্তুকটাকে উঠিয়ে নিয়ে যায়। নয়ন আর বাইরে না থেকে বাসায় গিয়ে নিজের রুমে ঘুমিয়ে পড়ল। মধ্যরাত, আনুমানিক 2টো বাজে। হঠাৎ করেই কিছু একটা ভেঙে যাওয়ার শব্দে নয়নের ঘুমটা ভেঙে যায়। সে লাফিয়ে বিছানা থেকে উঠে বাল্বটা জ্বালাতে সুইচে চাপ দেয়, কিন্তু বাল্ব আর জ্বলল না। হয়তো কারেন্ট নেই। যদি কারেন্ট না থাকে তবে ফ্যান কেন চলছে? নয়নের সব ভেবে তখনই ফোনের ফ্ল্যাশটা অন করতেই দেখতে পায় বাল্বটা ভেঙে মাটিতে পড়ে আছে। নয়ন বুঝতে পেরে যায় তার ঘরে হয়তো কেউ এসেছিল, কিন্তু কেউ যদি আসে তবে সে বাল্বটা কেন ভাঙছে? তাছাড়া দরজা তো ভেতর থেকে লক করা, তবে অন্য কেউ কিভাবে রুমে প্রবেশ করবে? এসব ভেবে নয়ন বিছানা থেকে নেমে ভালোভাবে তার রুমটা চেক করতে লাগলো, কিন্তু সে কিছুই দেখতে পেল না। গভীর চিন্তায় সে মগ্ন হয়ে গেল। জানালা দিয়ে কি কেউ বাল্বটায় ঢিল মেরেছে নাকি? এই ভেবে সে জানলার কাছে গিয়েও দেখলো জানলাটা তো ভিতর থেকে লক করা আছে। নয়নার বেশি কিছু না ভেবে আল্লাহ ভরসায় ঘুমিয়ে পড়ল। ভোরের পাখিদের মিষ্টি কোলাহল কানে পড়ে আর সূর্যের বৃশ্চিকময় হালকা রোদ জানলা ভেদ করে নয়নের মুখে এসে পড়তেই তার ঘুমটা ভেঙে গেল। নয়ন ঘুম থেকে উঠে জানলার দিকে তাকাতেই অবাক, কারণ রাতে যখন সে জানলার পাশে গিয়েছিল তখন তো জানলা বন্ধ ছিল, আর এখন কেন খোলা? নিশ্চয়ই কিছু একটা রহস্য আছে যা নয়নকে তীক্ষ্ণভাবে ভাবাচ্ছে। নয়ন ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে বেশ স্টাইলিশ হয়ে একটা জায়গার দিকে রওনা দিল। সিঁড়ি বেয়ে এসে নামছে, তখনই ফারিয়া বলে উঠল, এত সকাল সকাল কোথায় যাচ্ছেন মিস্টার নয়ন? আসলে আজকে অফিস যেতে হবে তো। ও, খাওয়া দাওয়া করেছেন? করে নিয়েছি। এই বলে নয়ন বাইরে বের হয়ে একটা রিক্সা ভাড়া নিল আর আপনকে ফোন লাগালো। রিং হচ্ছে। আপন ফোনটা রিসিভ করতে বলতে লাগলো, ভাই কিছু বলবেন? তাড়াতাড়ি পার্কের দিকে আসো। ওকে ভাই। এই বলে নয়ন ফোনটা কেটে দিয়ে রিক্সা নিয়ে পার্কের দিকে যাচ্ছে। তখনই কোথা থেকে যেন একটা মেয়ে এসে রিক্সাওয়ালাকে থামিয়ে রিক্সায় চড়ে বসলো। নয়ন মেয়েটাকে উদ্দেশ্য করে বলল, আরে আপনি এখানে বসলেন কেন? নামেন।
মেয়েটা নয়নের প্রশ্ন শুনে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তার গাল দুটো টানতে টানতে বলল, ওয়াও, তুমি তো বেশ হ্যান্ডসাম। তোমাকে আমার কিন্তু বেশ পছন্দ হয়েছে। আরে গায়ে হাত দিচ্ছেন কেন? নামেন রিক্সা থেকে, নামেন। ওই রিক্সা হলো মোয়া, একে নামতে বলেন, না হলে কিন্তু আমি এখানেই নেমে যাব। রিক্সাওয়ালা কিছু বলার আগেই তাকে থামিয়ে দিয়ে মেয়েটা বলল, নামানামি পরে হবে। মামা আপনি চলেন। ওই মিস্টার, নাম কি আপনার? নাম জেনে কি করবেন? প্রেম করব জান। পাবনা মেন্টাল হাসপাতাল থেকে পালিয়ে আসছেন নাকি? জান, তুমি বললেই সব কিছুতেই রাজি। নয়ন মেয়েটার কথার কোনো জবাব না দিয়ে অন্যদিকে মুখ ঘুরে বসে আছে। মেয়েটা নয়নের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে কয়েকজন গুন্ডা টাইপের লোক এসে রিক্সা থামালো। মেয়েটা ওই ছেলেদের দেখে ভয় চুপসে যায়। নয়ন ছেলেগুলোর উদ্দেশ্যে বলল, আরে ভাই আপনারা কারা? রিক্সা থামালেন কেন? ছেলেগুলো নয়নের কথার কোনো রেসপন্স না দিয়ে ওখান থেকে একটা ছেলে এসে নয়নের শার্টের কলার ধরে রিক্সা থেকে নামিয়ে ঠাস ঠাস করে কয়েকটা থাপ্পড় মারল। নয়ন বেশ অবাক হয়ে বলল, আরে ভাই আপনারা কারা? আমাকে মারছেন কেন? আমার অপরাধ কি? তোর সবচেয়ে বড় অপরাধ আমার বোনের সাথে প্রেম করা। প্রেম? আরে ভাই আপনি ভুল মানুষকে ধরেছেন, যান সঠিক মানুষকে খুঁজুন। আর কে আপনার বোন? আর তুই তো বেশ অভিনয়বাজি রে। আমার বোনের সাথে একই রিক্সায় বসে প্রেম আলাপ করছিস, এখন বলছিস তোকে চিনিস না। মানে হলো ও আমার বোন। নয়ন অবাক হয়ে গেল, কারণ রিক্সায় বসা মেয়েটার ভাই হলো ছেলেটা। নয়ন মেয়েটার দিকে তাকাতেই সে একটা শুকনো মুচকি হাসি দিল। নয়ন কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। সে ছেলেটাকে বলল, আরে ভাই আমি তো এই মেয়েটাকে চিনিই না। রিক্সায় আসার সময় হুট করে এসে মাঝ রাস্তায় রিক্সা উঠে বসলো। নয়নের কথা শুনে মেয়েটা তার দিকে অবাক চাউনিতে তাকিয়ে বলল, এই তুমি মিথ্যে বলতেছো কেন? ভাইয়াকে সত্যি কথা বলো, তুমি আমায় ভালোবাসো? আরে আমি তো আপনাকে চিনিই না। চিনো না মানে? নয়ন মেয়েটার কথাগুলো শুনে তার ভাই বলে উঠল, রিয়া তোরা থাম, আমি সব বুঝে গেছি। তোর প্রেমিককে পরীক্ষা করতে আসলাম আমি। কি একটা ভিদু টাইপের ছেলের সাথে প্রেম করিস তুই? যাই হোক রিয়া, ওর বাসার ঠিকানা নিয়ে আসনিস, আমি আসি। এই বলে ছেলেগুলো চলে গেল। মেয়েটা মানে রিয়া নয়নের দিকে তাকিয়ে বলল, কি জানো, প্রেম করবে আমার সাথে? নয়ন রাগে ফুসফুস করতে করতে চলে যেতে লাগলো। রিয়া পিছন থেকে ছেলেদের মতো শীষ বাজাচ্ছে। নয়ন পার্কে এসে দেখে আপন দাঁড়িয়ে আছে। নয়নকে রাগান্বিত অবস্থায় দেখে আপন বলল, কি হয়েছে ভাই, রেগে আছেন কেন? কিছু না। আচ্ছা প্রিন্স কোথায় থাকে? প্রিন্স থাকে কোথায় তা যায় না, কিন্তু তার লোক সারা দেশে আছে। কিন্তু ভাই। কিন্তু কি? প্রিন্সের মেয়ে জাহাঙ্গীরনগরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ও, আমাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি করার জন্য ব্যবস্থা কর। ওকে ভাই। নয়ন আপন টুকটাক আরো বেশ কিছু কথা বলেছে। তখনই পিছন থেকে কি একজন বলে উঠল, আরে নয়ন না? নয়ন পিছন ঘুরতেই অবাক, কারণ পিছনে তার 6 বছর আগের ক্রাশ ও ক্লাস ফ্রেন্ড নুপুর দাঁড়িয়ে আছে। আরে নুপুর, তুমি কেমন আছো? ভালো আছি, তোমার খবর কি? কোনো মতো দিনকাল যাচ্ছে। ও, বন্যা কেমন আছে? বন্যার কথা মনে হতেই নয়নের মনটা খারাপ হয়ে গেল। বন্যার তো বিয়ে হয়ে গেছে। তাহলে তোমাদের বিয়ে হয়েছে? আমাকে ইনভাইট করিসনি কিন্তু। বিয়েটা আমার সাথে নয়, অন্য কোনো মানুষের সাথে হয়েছে। বোন নাকি রাজি হয়েছিল, নাকি জোর করে তার বিয়ে দিয়েছে? রাজি না থাকলে কি বন্যা বিয়ে করতো? ওসব বাদ দাও, তোমার কি খবর? নাজমুল কই? ও একটু বাইরে গেছে। ও, ভালো থেকো। এই বলে নয়ন নুপুর আপন সেখান থেকে চলে গেল। অন্ধকার কুটকুটে রুমের মধ্যে টিপ টিপ করে আলতো মোমবাতির আলো জ্বলছে। পাশের চেয়ারে অজ্ঞান অবস্থায় বাঁধা আছে শিমু। আজকে তার প্রেমিককে সে বিনা দোষে পরিত্যাগ করেছে। সেই শোকে ছেলেটার ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। শিমুর জ্ঞান ফিরলে ধীরে ধীরে চোখ খুলতেই দেখতে পায় একটা অন্ধকার রুম, পাশে মোমবাতির টিপ টিপ আলো জ্বলছে। পা থেকে মাথা অবধি তার দড়ি দিয়ে বাঁধা। সে ভয় পেয়ে যায় এবং চিল্লাতে থাকে, কিন্তু তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না, কেননা লাল এক টুকরো কাপড় দিয়ে তার মুখটা শক্ত করে বাঁধা। চিল্লাতে না পেয়ে সে চুপ করে আছে। হঠাৎ করে সে শুনতে পেল দরজা খোলার আওয়াজ। সে ওই দিকে তাকিয়ে দেখে কালো প্যান্ট ও কোট পরার সাথে মাথায় একটা কালো টুপি পরা আগন্তুক তার দিকে ধীর পায়ে এগিয়ে আসে।
একসময় খুব নিকটে এসে আগন্তুকটা তার মুখের কাপড়টা সরে দিতেই সে আগন্তুকটাকে উদ্দেশ্য করে বলল, কে আপনি? আমাকে এখানে নিয়ে এসেছেন কেন? কি চান আপনি? শিমু আগন্তুকটার দিকে অনেক প্রশ্ন ছুড়ে দেয়, কিন্তু তার কোনো প্রশ্নের প্রত্যক্ষ উত্তর দিচ্ছে না আগন্তুকটা। সে স্থির পায়ে দাঁড়িয়ে আছে। একসময় তার খুব নিকটে গিয়ে আগন্তুক বলল, মৃত্যুর জন্য প্রস্তুত হও। শিমু আগন্তুকটার কথা শুনতেই ভয় চুপসে যায় আর বলে, কে আপনি? কেন আমায় মারতে চান? শিমুর কথাটা শুনতেই না শুনতে আগন্তুক তার কোটের পকেট থেকে একটা ধারালো চকচকে ছুরি বের করলো। শিমু তা দেখে ভয়ে কান্না করতে থাকে আর নানান প্রশ্ন করে। আগন্তুকটা তার নানান প্রশ্নে বিরক্তিতা বোধ করছে, তা ভালোই করে টের পাচ্ছে শিমু। তবু সে বাঁচার জন্য আকুতি মিনতি করছে। আগন্তুক ছুরিটা হাতে নিয়ে শিমুর কাঁধ বরাবর কোপাতে থাকে আর শিমু গলা ফাটিয়ে চিৎকার করেই যাচ্ছে। তার কাছে প্রতিটা সেকেন্ড যেন এক একটা যুগের সমান। আগন্তুক তার এরূপ আচরণে হয়তো মজা নিচ্ছে। সে কোনো কথাই বলছে না, শুধু শিমুকে তার কাঁধ বরাবর কোপাচ্ছে। শিমু নিজেকে বাঁচার জন্য অনেক চেষ্টা করেও বাঁচতে পারল না। ধীরে ধীরে তার চোখ দুটো বন্ধ হতে থাকে। একসময় দেহ থেকে রুহটা বের হয়ে যায়। আপনাকে সবসময় এত চিন্তিত দেখায় কেন? ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে সন্ধ্যার আকাশটা দেখতে ব্যস্ত নয়ন। চারপাশে কেমন যেন নীরবতা পড়ে গেছে। সূর্যাস্ত এখনো যায়নি, রক্ত ছিটে ফোটায় পরিণত হয়ে আছে। তখনই পিছন থেকে কে যেন কথাটা বলে উঠল। নয়ন পিছনে ঘুরে দেখে ফারিয়া দাঁড়িয়ে আছে। সে কিছুক্ষণ চুপ থাকার পর বলে, বেঁচে থাকতে হলে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়। প্রতিটা পরীক্ষা যে সহজ হবে তা কিন্তু নয়। কিছু কিছু পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে হাজারো বিপদ বাধাকে পেরিয়ে যেতে হবে। তবে এখনই রয়েছে মূল তত্ত্ব, যেমন চিন্তা বা টেনশন। চিন্তা বা টেনশন শুরু হয় বিপদ বাধাকে ঘিরে। কথাটা বলে নয়ন আবারও আকাশের দিকে তাকিয়ে রক্ত ছিটে ফোটার আকৃতি দেখতে থাকে। ফারিয়া কি যেন ভেবে নয়নকে বলে, তাহলে কি আপনার কোনো বাধা বিপদ আছে? তার জন্যই আপনি এত চিন্তিত? নয়ন ফারিয়ার কথাটা শুনে তার দিকে মাথাটা ঘুরে তাকিয়ে কিছুক্ষণ চুপ থেকে বলে, শুধু আমার না, হয়তো আপনার মাথায় হাজার চিন্তা ঘুরপাক খাচ্ছে। আপনি কি করবেন বা করবেন না। বুঝলাম। বিয়ে করেননি এখনো? বিয়ে? হাসালেন। এখানে হাসার কি আছে? না, কিছু না। এই বলে নয়ন নিচের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে পুরনো স্মৃতিগুলোকে মনে করে নিশ্চুপ কান্নায় ভেঙে পড়ে। রাত 1টা বাজতে চলছে। অন্ধকার কুটকুটে রুমটা থেকে দুইজন লোকের অসহ্যকর আত্মচিৎকার ভেসে আসছে। হয়তো তাদের উপর কোনো শারীরিক অত্যাচার করা হচ্ছে। সাথে 4 জন লোকের ফিসফিসিয়ে কিছু জিজ্ঞাসাবাদের কথা শোনা যাচ্ছে। হঠাৎ করেই সে রুমের দরজা খোলার আওয়াজ ভেসে আসলো রুমের মধ্যেকার লোকদের কানে। তারা অন্ধকারের মাঝে দেখতে পায় কালো প্যান্ট, কোট ও টুপি পরা কেউ একজন মুখে জ্বলন্ত সিগারেট নিয়ে তাদের দিকে এগিয়ে আসছে। আগন্তুকটা ধীরে ধীরে ওদের খুব নিকটে আসতেই দেখে দুইজন লোক চেয়ারের সাথে বাঁধা আছে আর 4 জন লোক তাদের পাশে দাঁড়িয়ে আছে। আগন্তুকটাকে দেখে চেয়ারে বাঁধা লোক দুটো বলে ওঠে, আপনি কে ভাই? আমাদের কেন ধরে নিয়ে এসেছেন? প্লিজ আমাদের ছেড়ে দিন। আগন্তুকটা ওদের কথাগুলো শুনে দাঁড়িয়ে থাকা 4 জন লোকের উদ্দেশ্যে বলল, কিরে, তোরা ওদেরকে কেন ধরে নিয়ে এসেছিস তা ওদের বলিসনি? 4 জনের মধ্যে একজন লোক বলে উঠল, ভাই বলেছি, কিন্তু ওরা সে বিষয়ে কিছু জানে না। তারা নাকি কিছুই জানে না। ওরা যদি নাই জানিয়ে তাহলে ওদেরকে এখানে রেখেছিস, উপরে পাঠিয়ে দে। আগন্তুকটার মুখে এরূপ কথা শুনতেই লোক দুটো ভয় চুপসে যায়। আর একটা লোক কাঁপা কাঁপা কণ্ঠে বলতে থাকে, ভাই আমরা সত্যি বলতেছি, আমরা কিছু জানি না। লোকটার কথাগুলো শেষ হতে না হতেই দুটো গুলি এসে তার বুক ভেদ করে দেওয়ালে ধাক্কা খায়। তা দেখে আরেকজন লোক কান্না করতে করতে বলে, প্লিজ ভাই আমাকে মারবে না, আমি সব বলতেছি। তাহলে বল, প্রিন্সের গোপন আস্তানা কোথায়? ভাই আমি সত্যি বলতেছি, প্রিন্সেস গোপন অন্তঃসত্ত্বা কোথায় তা আমি জানি না। তবে সে প্রতি সপ্তাহে একবার তার মেয়ের সাথে দেখা করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসে। ও, তার কোনো পিকচার আছে তোমার কাছে? আমি এখনো পর্যন্ত তাকে দেখিনি। যদি নাই দেখিস তবে তোকে বেঁচে রেখে লাভ কি? একটু লসই হবে। এই বলে আগন্তুকটা লোকটাকে গুলি করে মেরে ফেলল।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেট দিয়ে একটা কালো রঙের বাইক প্রবেশ করলো। বাইকে বসে আছে একটি ছেলে, পরনে কালো স্টাইলিশ প্যান্ট ও গায়ে রঙিন পাঞ্জাবি, পিঠে একটা ব্যাগ। ছেলেটা বাইকটা নির্দিষ্ট স্থানে পার করে নিজের ক্লাসের দিকে যেতে লাগলো। হঠাৎ করেই পিছন থেকে কে যেন জান বলে ডাক দিল। কণ্ঠটা তার খুব চেনা মনে হলো, তাই সে পিছনে ঘুরতেই অবাক, কারণ পিছনে দাঁড়িয়ে আছে রিয়া। আর হ্যাঁ, ছেলেটা হচ্ছে নয়ন। নয়ন রিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনি কিন্তু লিমিট ক্রস করতেছেন। আচ্ছা, আমাকে কি আপনার পছন্দ নয়? আপনি অনেক সুন্দর, আপনি জীবনে ভালো কাউকে পাশে পাবেন। ভালো কাউকে চাই না আমি শুধু তোমাকেই চাই, খুব ভালোবাসি তোমায়। রিয়ার কথায় নয়ন রেগে মেগে একাকার। তার মনে করছে একটা থাপ্পড় দিয়ে রিয়ার সব দাঁত ভেঙে দেয়। সে নিজের রাগটাকে কন্ট্রোল করে রিয়ার দিকে অদ্ভুতভাবে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, আমার পক্ষে কাউকে আমার জীবনে জড়ানো সম্ভব নয়। তাছাড়া আপনি আমার কি দিকে আমাকে ভালোবাসেন? প্রথম যেদিন আপনাকে ফারিয়া আপুর বাসার ছাদে দেখি, সেদিন থেকেই আপনাকে আমার ভালো লাগতে শুরু হয়। আর এই ভালো লাগা থেকেই ভালোবাসার উৎপত্তি। আর সেদিন রিক্সায় আমি কিন্তু আমার ভাইয়াকে তোমাকে দেখার জন্যই উঠেছিলাম। আপনি আমাকে চিনেন না, জানেন না, আমাকে দেখেই ভালোবেসে ফেললেন। আসলে এটা আপনার ভালোবাসা নয়, ভালো লাগা। আর ভালো লাগা বেশি দিন থাকে না, কিছুদিন পর এমনি ঠিক হয়ে যাবে। এই বলে নয়ন নিজের ক্লাসের দিকে যেতে থাকে, আর তার পিছন পিছন রিয়াও আসতে থাকে। নয়ন ক্লাসে প্রবেশ করে। রিয়া নয়নকে ক্লাসে প্রবেশ করা দেখে কিছুটা অবাক হয়ে বলে, তুমি কি এই ডিপার্টমেন্টেই পড়ো? তবে তুমি নয়, আপনি বলুন। আমিও এই ডিপার্টমেন্টে পড়ি, সো আমরা ফ্রেন্ড, তাই তুমি করে বলতে পারি। ব্রেকিং নিউজ। আবারও 3টি রহস্যময় খুন। আলাদা আলাদা স্থানে লাশগুলো পাওয়া গেছে। 2টি ছেলে ও 1টি মেয়ের লাশ। ছেলে দুটির লাশ উত্তরা জঙ্গলের ধারে পাওয়া যায়, আর মেয়েটার লাশ ময়লা আবর্জনা ট্রেনে। ছেলে দুটির পাশে সেই আগের খুনের মতো ডেভিলের একটি চিঠি পাওয়া যায়, যার দ্বারা বোঝা যায় এই খুনগুলো ডেভিলই করেছে। আর মেয়েটার চিঠিতে লেখা আছে সর্বশেষ অপূর্ণতা। মেয়েটার চিঠির লেখা দ্বারা কি বোঝানো হয়েছে তা এখনো অজানা। তবে ছেলে দুটির পাশের চিঠি দ্বারা বোঝা যায় ডেভিল প্রিন্সকে মারতে চায়। সকাল সকাল ঘুম থেকে উঠতেই টিভিতে নিউজটা দেখে এসিপি তামিম আহমেদ তাড়াতাড়ি নিজের রুমে গিয়ে কাপড় চেঞ্জ করে অফিসের দিকে রওনা দেবে। তখনই তার স্ত্রী মাহি সামনে চলে এলো আর বলতে লাগলো, কোথায় যাচ্ছ? অফিসে গুরুত্বপূর্ণ একটা কাজ আছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আজকে কোথাও যাওয়া হবে না, রাতে তো আমাকে সময় দাও না, তাই আজকে দিনে আমায় সময় দিতে হবে। আর বাসায় আব্বা আম্মা নেই। মাই, এখন এইসব কথা বাদ দাও, আমাকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে। শুধুই অফিস আর অফিস, বউকে তো সময় দিবে না। এই, তুমি কি সরবে নাকি আমি নিজেই ব্যবস্থা করে চলে যাব? যাও তুমি, আর হ্যাঁ, একটু আগেই বাসায় ফিরবে। তামিম আহমেদ মাহির থেকে ছাড়া পেয়ে নিজের বাইকটা নিয়ে অফিসে চলে এলো। সে অফিসে ঢুকতেই দেখলো সিনিয়র অফিসার নাবিল সাহেব একটা চেয়ারে বসে আছে। সে নাবিল সাহেবকে স্যালুট প্রদান করতে না করতেই নাবিল সাহেব তাকে বলল, তামিম, তুমি কি এই কেসটা সলভ করতে পারবে নাকি আমি অন্য অফিসার নিয়োগ দিব? আমাকেও তো উপর মহলে জবাবদিহি করতে হয়। স্যার, আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। দেখতেই তো পাচ্ছি কেমন চেষ্টা চালাচ্ছ। সারা শহরে সিকিউরিটি বাড়িয়ে দাও, খুনি যেন আর একটাও খুন করতে না পারে। ওকে স্যার, মনে থাকে যেন। এই বলে সিনিয়র অফিসার নাবিল সাহেব চলে গেল। তামিম আহমেদ তার সহকারীদেরকে গাড়ি বের করতে বললে তারা গাড়ি বের করে। সে সোজা লাশ পাওয়ার ঘটনাস্থলে গেল। অনেক লোকের ভিড় ঠেলে লাশের কাছে পৌঁছালো পুলিশ ফোর্সরা। তামিম আহমেদ তার সহকারীদের বলল, চারপাশে খুঁজে দেখো, কিছু ক্লু পাওয়া যায় কিনা। ইয়েস স্যার, আমরা দেখছি। এই বলে সবাই চারপাশে দেখতে লাগলো। তামিম আহমেদ কয়েকজন লোককে খুনের ব্যাপারে জিজ্ঞাসা করলে কেউ সেই বিষয়ে না জানার মতামত পোষণ করে। পুলিশ সহকর্মীরা কোনো ক্লু খুঁজে না পাওয়ায় তামিম আহমেদ বলে, স্যার, আমরা কোনো ক্লু খুঁজে পেলাম না। ও, লাশ পোস্টমর্টেম করার জন্য পাঠিয়ে দাও। তামিম আহমেদ হতাশ কণ্ঠে কথাটা বলে আশেপাশের সিসিটিভি চেক করার জন্য বের হলো। অন্যদিকে তরুণ প্রজন্মের এক ভয়ঙ্কর মাফিয়া প্রিন্স টিভির নিউজটা দেখে চিৎকার করে বলতে লাগলো, কে এই ডেভিল যে আমার লোকদের দিনের পর দিন মেরে চলেছে? প্রিন্সের চিৎকার শুনে তার পোষা কয়েকটা মানুষরূপী দানব দৌড়ে এলো উক্ত রুমে। এসে বলল, বস, যে খুনগুলো করছে সে কোনো ক্লু রেখে যাচ্ছে না।
পুলিশ তো চেষ্টা চালাচ্ছে। আমি পুলিশকেও বিশ্বাস করি না। পুলিশ আমাকে ধরলো, থানায় নিয়ে যাবে। তুমি চারপাশে খোঁজ লাগাও, কে এই ডেভিল। 72 ঘন্টার মধ্যে আমি ওর সম্পর্কে সমস্ত ডিটেল চাই আমি। ওকে বস, আমরা চেষ্টা চালাচ্ছি। এই বলে প্রিন্সের মানুষরূপী পোষা দানবগুলো বেরিয়ে গেল ডেভিলকে খোঁজার উদ্দেশ্যে। প্রিন্স তার রুমে বসে ডেভিলকে নিয়ে চিন্তা করতে থাকে। তখনই তার ফোনে একটা মেসেজ আসলো। প্রিন্স মেসেজটা ওপেন করতেই দেখলো নাম্বার ছাড়া মেসেজ। তাতে লেখা আছে, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া প্রিন্স, আর কত মানুষের জীবন নিয়ে খেলবি, কত মানুষের থেকে তার প্রিয়জনদের কেড়ে নিবি। সবার অভিশাপে তোর জন্য কাল হয়ে আসছে ডেভিলডা মাফিয়া কিং। সে ভয়ঙ্করভাবে তেড়ে আসছে তোর দেহ থেকে আত্মাটা টেনে বের করতে। হয়ে উঠেছে তোর মৃত্যুর জন্য এক পাগলাটে মাফিয়া, লেডি কুইন। প্রিন্স মেসেজটা পড়তেই হকচকিয়ে ওঠে। তার মনে এক প্রকার ভয় বাসা বেঁধে ওঠে। সে মনে মনে ভাবতে থাকে, সত্যি কি সামনে আমার মৃত্যু ডেভিলের হাতে? না, ডেভিল আমাকে মারতে পারবে না। তার আগে আমি ডেভিলকে মেরে ফেলবো। আর কে লেডি কুইন যে আমার ডার্ক ওয়েব ব্যবহার করে মেসেজ করলো? না, আমি আর কিছু ভাবতে পারছি না। এখনই আমার ওয়েব সার্ভার হ্যাকারদের ফোন করে এই মেসেজটা ব্যাপারে খোঁজ চালাতে হবে। এই ভেবে সে তার এক সাইবার হ্যাকারের নিকট ফোন করলো। ফোনটা রিসিভ হতেই ওদিক থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম বস, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমাকে আমার জন্য কিছু কাজ করতে হবে। কি বলেন বস? আপনার জন্য আমি সব কিছু করতে পারি। কি কাজ করতে হবে বলেন? আমার ফোনে একটা মেসেজ এসেছে, তবে নাম্বার ব্যতীত সে সম্পর্কে কিছু জানতে চাই। কে এই মেসেজটা করলো? আপনি চিন্তা করবেন না বস, আমি আপনার ফোনের সাথে আমার ডিভাইস কানেক্ট করে দেখতেছি। 4 থেকে 5টা ল্যাপটপের সামনে বসে আছে লেডি কুইন। প্রিন্স কি করছে না করছে সে নিজের কক্ষ থেকে সব কিছু দেখতে পাচ্ছে। কিভাবে দেখছে, কার সাহায্যে দেখছে তা কিন্তু রহস্য। লেডি কুইন সবসময় প্রিন্সের উত্তেজিত ভীত চেহারাটা দেখতে পছন্দ করে বা তার ভালো লাগে। আরও ভালো লাগতো যদি প্রিন্সের কলিজাটা বের করে টিনের চালে শুকিয়ে শুটকির মতো করত। কিসের এত রাগ প্রিন্সের প্রতি তার? প্রিন্স তার কি ক্ষতি করেছে? তামিম আহমেদ আশেপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করেও কোনো ক্লু খুঁজে পেল না। সে আশ্চর্য হয়, হয়তো সমস্ত সিসিটিভি হ্যাক করে খুন করে লাশগুলো ফেলে দিয়ে চলে গেছে। সে ভাবছে আজ থেকেই এই এলাকার অলিগলিতে রাতে লোক সেট করে রাখতে হবে। সে সব ভাবছে তখনই তার ফোনে একটা নাম্বার ব্যতীত কল এলো। সে খুব বেশি আশ্চর্য হয়, কেননা সে কখনো নাম্বার ব্যতীত কলের কথা শোনেনি। একটু ভয়ে ভয়ে ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে রোবোটিক কণ্ঠে ভেসে আসলো, হ্যালো এসিপি তামিম আহমেদ, আশা করি পিতা মাতা ও স্ত্রী সহ খুবই ভালো আছো, আর এই ভালোটাকে ধীরে ধীরে তুমি ভয়ঙ্কর দুর্ঘটনার দিকে নিয়ে যাচ্ছ। তামিম আহমেদ অবাক হলো, সাথে তার মনে এক প্রকার ভয় বাসা বাঁধল। সে আমতা আমতা কণ্ঠে বলল, কে আপনি? আর আমার পরিবারের লোকদের কথা কিভাবে বলতেছেন? কিসের ভয়ঙ্কর দুর্ঘটনার দিকে যাচ্ছি? মিস্টার তামিম আহমেদ, এত প্রশ্ন একেবারে করলে উত্তর দেব কিভাবে? আর বেশি উত্তেজিত হইও না। বেশি উত্তেজিত হওয়া হার্টের জন্য ক্ষতিকারক। কে আপনি? আমাকে হুমকি দিচ্ছেন কেন? আরে আমি তোমাকে কই হুমকি দিলাম? শুধুই বললাম ধীরে ধীরে তুমি ভয়ঙ্কর দুর্ঘটনার দিকে এগিয়ে যাচ্ছ। আপনার কথার মানেটা বুঝলাম না। আমার কথার মানে হচ্ছে, যে মৃত লাশগুলো পাওয়া যাচ্ছে তার খুনিদের সন্ধান করতে যেও না। এতে তোমার পরিবারের সংকট রয়েছে। কি যাতা বলছেন? আমি ঠিকই বলছি। তোমার পরিবারের সবাই কি করতেছে না করতেছে সবই আমি দেখতে পাচ্ছি, তাই সাবধান। আমি কে তাই না? আমি হলাম লেডি কুইন। এই বলে তামিম আহমেদ কিছু বলার আগেই ওদিক থেকে ফোনটা কেটে দিল। তামিম আহমেদ মহাচিন্তায় আচ্ছন্ন। একদিকে পরিবারের লোক, অন্যদিকে নিজের দায়িত্ব বা খুনিকে আইনের আওতায় নিয়ে আসা। কি বেছে নেবে সে? এসব ভাবতে ভাবতে নিজের বাসায় চলে এলো। বাসায় এসে খাওয়া দাওয়া করে বিছানায় গায়ে এলিয়ে দিতেই তার স্ত্রী মাই এসে তার বুকের উপর চড়ে বসলো। তামিম আহমেদ কিছু বলতে গিয়েও বলতে পারল না, কেননা সে কাজের চাপে বউকে বেশি সময় দিতে পারে না। ভালোবাসার পাশাপাশি স্ত্রীর দৈহিক চাওয়া পাওয়া পূরণ করতে হয়, না হলে বেশি দিন বউ টেকে না। রাত 11টা বাজতে চলেছে। স্ত্রীর দৈহিক চাহিদা পূরণ করতে ব্যস্ত তামিম আহমেদ। তার স্ত্রীও নিজের স্বামী পেয়ে মহাসুখে আচ্ছন্ন। এ যেন এক মহাখুশির আবির্ভাব দুজনের মনে। একসময় তামিম আহমেদ ক্লান্ত হয়ে বিছানায় লুটিয়ে পড়ে, তখনই বাইরে থেকে কিসের যেন চেঁচামেচির আওয়াজ এসে পড়ল তার কানে। দ্রুত সে কোনো মতে লুঙ্গি ও গেঞ্জি পরে বাইরে বের হয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পেল
দুদিন আগে যে মেয়েটা মিথ্যা বদনাম নিয়ে একটা ছেলেকে সুইসাইড করাতে বাধ্য করেছে, সেই মেয়েটার মৃতদেহটা আজ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশে রয়েছে অদ্ভুত একটা ছোট কাগজে লেখা চিঠি, সর্বশেষ অপূর্ণতা। এই শব্দ দুটির মানে কি বোঝাতে চেয়েছে খুনি? এসব ভাবছে তামিম আহমেদ। লাশের চারপাশ ঘিরে রয়েছে মানুষ। মেয়েটার পিতামাতা কান্নায় ভেঙে পড়েছে। তামিম আহমেদ সবাইকে খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করলে সবাই এই ব্যাপারে নাজনার মন্তব্য দেয়। সে ফোনটা বের করে থানায় ফোন করলে থানা থেকে লোক এসে লাশটাকে পোস্টমর্টমের জন্য নিয়ে যায়। ফারিয়া বেশ কয়েকদিন ধরে নয়নকে কোথাও দেখতে পাচ্ছে না। সে সকালে ঘুম থেকে উঠে নয়নের রুমের কাছে গিয়ে দেখে রুমে তালা মারা, আর তালার সাথেই চাবি রাখা, সাথে একটি কাগজে মোড়ানো কি যেন। ফারিয়া হাতটা বাড়িয়ে কাগজটা নিয়ে ধীরে ধীরে খুলতে লাগলো। কাগজটাতে চিঠি লেখার মতো কি যেন লেখা আছে। ফারিয়া লেখাগুলো পড়তে লাগলো। আমার সালাম নিয়েন ফারিয়া, আশা করি আপনি ভালো আছেন। আমি আপনাদের বাসে ছেড়ে দিচ্ছি। আসলে আমি এখানে চাকরির জন্য আসিনি, আমি কিছুদিনের জন্য নিজেকে আড়াল করতে এসেছিলাম। এখন আমি কোথায় যাচ্ছি তার ঠিক নেই, তবে এইটুকু বলতে পারি নিজেকে প্রতিশোধের আগুন বিলিয়ে দিতে যাচ্ছি, প্রতিশোধের নেশায় আসক্ত হতে যাচ্ছি। আমি জানি আপনি আমায় ধীরে ধীরে ভালোবাসতে শুরু করেছিলেন, তবে আমার মনে কারোর জন্য ভালোবাসার জন্মাতে বা শুরু হওয়ার শোভা পায় না। জানেন, আমি একজনকে খুব ভালোবাসতাম, এখনও কিন্তু বাসি, তবে সে হয়তো বাসে না। হয়তো এখন প্রতি সকালে তার ঘুম ভাঙে অন্য কোনো পুরুষের স্পর্শে, আর আমার ঘুম ভাঙে হারানো ব্যথা, তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন বিনিষ্ট হওয়ার যন্ত্রণাকে ভিত করে। হয়তো এখন প্রতি সকালে অন্য পুরুষটার কপালে সে ভালোবাসার পরশ এঁকে দেয়, আর আমি প্রতি সকালে সিগারেটের ধোঁয়া ছড়িয়ে সেই ভাবনাকে দূর করার চেষ্টা করি। হয়তো এখন প্রতিরাত জেগে সে অন্য পুরুষটার শারীরিক ক্ষুধা মেটাতে চেষ্টা করে, আর আমি প্রতিরাত জেগে সিগারেটের পর সিগারেট ধোঁয়া উন্মুক্ত আকাশে উড়িয়ে তাকে ভোলার চেষ্টা করি। কি একটা আজব নিয়ম না? যাকে একসময় খুব বেশি ভালোবাসতাম, যাকে নিয়ে বাঁধতে চেয়েছিলাম স্বপ্নময় সুখের ঘর, আজকে দেখো তাকে ভুলতে হাজারো চেষ্টা করে যাচ্ছি। আসলে আমি মনে করি মানুষ মানে আজব প্রাণী, ভালোবাসবে আমায়, ভুলে যাওয়ার চেষ্টাও করবে। পরিশেষে তোমায় একটা কথা বলি, অন্য কোনো পুরুষকে নিয়ে স্বপ্ন ঘর বাঁধার চেষ্টা করো। চিঠিটা পড়া শেষ হলে ফারিয়া চিঠিটাকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে ছাদের উপরে উঠে নয়নের বসে থাকা সেই ছাদের কোণে দাঁড়িয়ে চোখের অশ্রু ফেলতে থাকে। আই লাভ ইউ নয়ন। প্রতিদিনের মতো প্রিন্সের মেয়েকে খুঁজতে নয়ন ছাত্র বেসে আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আজকেও সকাল 10টায় আসে এবং নিজের ক্লাসের দিকে যাচ্ছিল। তখনই পিছন থেকে উপরে উক্ত কথাটা ভেসে আসলো তার কানে। পিছনে ঘুরে দেখে রিয়া দাঁড়িয়ে আছে। সে রিয়াকে বলে, দেখেন, আমার পিছনে ঘুরে কোনো লাভ নেই, আমি আপনাকে ভালোবাসতে পারবো না। কিন্তু আমি যে তোমায় খুব বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবই না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। সরি। এই বলে নয়ন ক্লাসের দিকে যেতে লাগলো। তখনই রিয়া কান্না ভরা চোখ নিয়ে নয়নকে জড়িয়ে ধরলো। রিয়ার এমন বিহেভে নয়নের রাগ 420 ডিগ্রি উঠে গেল। সে রিয়াকে ছাড়িয়ে নিয়ে কষে মারলো একটা থাপ্পড়। থাপ্পড়টা এমন জোরে মেরেছে যে বিশাল আকার একটা শব্দ করে ওঠে এবং কলেজের সবাই শব্দটার দিকে ফিরে তাকালো। রিয়া থাপ্পড় খেয়ে মুখটা দুহাত দিয়ে ঢেকে নিয়ে ফোপানি কান্নায় ভেঙে পড়ে। রিয়া ভাবেনি যে নয়ন তাকে এভাবে থাপ্পড় মারবে। নয়ন থাপ্পড় মেরে বলতে লাগলো, শেষবারের মতো বলছি, আমাকে আর কখনো ভালোবাসার কথা বলবি না, আমি কখনো তোমায় ভালোবাসতে পারবো না। এই বলে নয়ন ক্লাসের দিকে যেতে লাগলো। আর রিয়া দৌড়ে তার ব্ল্যাক গাড়িটার কাছে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে কান্না করতে করতে বাসার দিকে যেতে লাগলো। নয়ন ক্লাসে গিয়ে তৃতীয় বেঞ্চটায় বসলো। তখনই তার ক্লাস ফ্রেন্ড কামরুজ্জামান বলে উঠলো, তোমার সাহস তো কম না, তুমি রিয়ার গায়ে হাত তুলছো। রিয়া যদি তার বাবাকে তোমার কথা বলে তবে তোমার মৃত্যু নিশ্চিত। কামরুজ্জামানের কথাটা শেষ হতে না হতেই পাশে থাকা রিফাত বলে উঠলো, আরে কামরুল ভাই, রিয়ার বাবাকে নয়, তার ভাইকেই বললে তোর হাড্ডি খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে না? যাই হোক, তোমার নাম কি জানো? ও নয়ন, একটু সাবধান থেকো। নয়ন ওদের কথায় কোনো ভ্রুক্ষেপ না করে ক্লাসে মনোযোগ দেয়। ক্লাস শেষ করে সে বাসায় এসে খাওয়া দাওয়া করে রিয়ার কথা ভাবতে থাকে। রাগের বশে যে সে কি করেছে তা ভাবতেই যেন খুব খারাপ লাগছে। সে এসব ভাবছে, তখনই তার ফোনে একটা কল আসলো। স্ক্রিনে তাকিয়ে দেখে আপন ফোন দিয়েছে। রিসিভ করতে ওদিক থেকে আপন বলে উঠলো, ভাই আপনার জন্য একটা খুশির সংবাদ আছে।
ও কি খুশির সংবাদ! বলবো ভাই, তার আগে বলে নতুন বাসটা কেমন লেগেছে আপনার? অনেক ভালো। নিরিবিলি জনশূন্য একটা জায়গা, চারপাশ ঘন জঙ্গল। আমার মতো সন্ত্রাসী মাফিয়াদের জন্য এই জায়গাটা বেস্ট। তবে খুশির সংবাদটা কি? ভাই, প্রিন্সের মেয়ের পিকচার পেয়েছি, আমার মোবাইলে আছে। ধন্যবাদ, আমার মেসেঞ্জারে পাঠিয়ে দাও। ওকে ভাই, ফোনে এমবি ভরাতে পাঠিয়েছি। এই বলে আপন ফোনটা কেটে দিল। রাত 9টা বাজতে চলেছে। নয়ন ব্যালকনিতে দাঁড়িয়ে পুরনো স্মৃতিগুলো মনে করতে লাগলো। কত সুন্দর, সুশীল, আনন্দদায়ক ছিল দিনগুলি। হঠাৎ করে এক প্রবল ঝড় এসে লণ্ডভণ্ড করে দিল সব কিছু। পিতামাতা, ভাই বোনের ছিল এক সৌন্দর্যপূর্ণ মিল, সাথে ছিল ভালোবাসার একটি মেয়ে। অনেক ভালোবাসত মেয়েটিকে সে। তাকে নিয়ে সে আগামী দিন সুন্দর করে সাজাতে চেয়েছিল। কিন্তু ভাগ্যে আর সময়ে আজ সব স্বপ্ন, কল্পনা, ইচ্ছেগুলো লণ্ডভণ্ড। অপূর্ণতায় পড়ে রইল ভালোবাসা। নয়ন এসব ভাবছে, তখনই তার ফোনে মেসেঞ্জারের টুংটাং শব্দ হলো। হয়তো আপন প্রিন্সের মেয়ের পিকচার পাঠিয়েছে। সে মেসেজটা ওপেন করতেই দেখলো আপনের আইডি থেকে মেসেজ আসছে। তাতে লেখা আছে, ভাই নিচের পিকটা হচ্ছে প্রিন্সের মেয়ের। নয়ন নিচের দিকে তাকাতেই ভীষণ অবাক হয়ে গেল। আরে, এটা তো রিয়া। তাহলে রিয়াই প্রিন্সের মেয়ে। কথাটা ভেবে সে নিজের অনুশোচনা নিজেই করতে থাকে। পাখি নিজেই আমায় ধরা দিতে এসেছিল, আর আমি কি করলাম? ধুর, আমি এতই বোকা। আগে জানলে তো প্রথম থেকে তার কথায় রেসপন্স দিতাম। নয়ন সব ভাবতে ভাবতে রুমে গিয়ে বিছানায় গায়ে দিল। বস, আমরা দুঃখিত। আমরা অনেক চেষ্টা করেও জানতে পারলাম না কে আপনাকে কোথা থেকে মেসেজ করছে। শুধু এইটুকু জানি যে লেডি কুইন মেসেজটা পাঠিয়েছে। প্রিন্স নিজের রুমে বসে হাতে কাছের পানি ভর্তি গ্লাসটা মুখে দেবে, তখনই তার রুমে আবির নামে একজন ডাক হ্যাকার এসে কথাগুলো বলল। কথাটা শুনতে প্রিন্সের হাত থেকে পানি ভর্তি গ্লাসটা সিমেন্টের ঢালাই করা মেঝের ওপর পড়ে টুকরো টুকরো হয়ে গেল। রুমে প্রিন্সের স্ত্রী সহ গুন্ডা টাইপের একটা ছেলেও ছিল। গ্লাস ভাঙার শব্দে তারা প্রিন্সের দিকে তাকালো। প্রিন্স রাগে দাঁত চেপে ধরে আবিরের উদ্দেশ্যে বলল, তোরা কি বাল রে জানোস? সব কিছু তো আমাকেই করতে হয়। তোরা কবে একটা ভালো খবর দিস বলতো? চলো খাঙ্কির বচ্ছর। প্রিন্সের এমন রাগ ও মুখ থেকে অশ্লীল কথাটা শুনতেই রুমে থাকা সবাই মাথা নিচু করে রাখে। আবির কিছুটা আমতামতা করে বলল, আসলে বস, লেডি কুইন ডেঞ্জারাস একজন মাফিয়া। আমি খবর নিয়ে জানতে পেরেছি যে সে আপনার থেকে নিজের পরিবারের লোকজনের মৃত্যুর প্রতিশোধ নিতে চায়। তাই নাকি? আমি তো হাজার হাজার লক্ষ লক্ষ পরিবারে নিস্তেজ করেছি। ওদের মধ্যে কি আবার আমাকে প্রতিশোধ নিতে চাইবে? আমাকে তো ভালো মতো জানে না ওই ছদ্মবেশী লেডি কুইন। আমি কি করতে পারি? অনেক হয়েছে লেডি কুইনের গেম। এখন থেকে আমি নেমে পড়বো গেমে। দেখি ওই লেডি কুইন কত ক্ষমতা আছে তার আমার সাথে গেম খেলার। লেডি কুইন হচ্ছে ছদ্মবেশী মাস্টারমাইন্ড গেমার সাথে একটু অত্যধিক। ডেভিল হচ্ছে শান্তশিষ্ট একটা গেমার। লেডি কুইনকে ধরতে টুপ ব্যবহার করা অপরিহার্য বলে মনে করি আমি। তাহলে তাকে খুঁজতে বেশি সময় লাগবে না। তবে ডেভিলকে ধরাটা অতটা সহজ হবে না বলে মনে করি, কেননা সে নিজ জায়গার সময়তে পরিবর্তন করে। পুলিশ ফোর্সে থাকা তামিম আহমেদের 9 জন সহ 10 জন অফিসার নিয়ে একটি টিম করা হয়েছে। আজকে সবাইকে নিয়ে মিটিং ডাকে তামিম আহমেদ, আর উক্ত মিটিংয়ে উপযুক্ত কথাগুলো তুলে ধরল। আর এমন রহস্যময় অদ্ভুত কথাগুলো শুনে অফিসার সিফাত বলে উঠল, স্যার, আপনি সব কিভাবে জানলেন? সিফাত, আমি এই কেসটা নিয়ে প্রথম থেকে গভীরভাবে ভাবা শুরু করি, কিন্তু কখনো ক্লু খুঁজে পাইনি। তবে গতরাতে আমি সমস্ত ক্লু এবং ওই রহস্য দুটির শব্দের অর্থ খুঁজে পেয়েছি। কেমন ক্লু স্যার? আর ওই রহস্যময় শব্দের অর্থ কি? লেডি কুইন হচ্ছে একটা মেয়ে, সার্ভারের টপ একজন হ্যাকার। সে ইচ্ছা করলে সবকিছুই হ্যাক করতে পারে। আমরা যে এই রুমে আছি সে আমাদেরকে হয়তো দেখতেছে, তারই কোনো ঠিক নেই। স্যার, রহস্যময় শব্দ দুটির অর্থ বললেন না যে? প্রথমত আমি মনে করি লেডি কুইন হয়তো কোনো মানসিক চাপে আছে। হয়তো কোনো এক ঘটনা তাকে মাঝে মাঝে উত্তেজিত করে। যেমন যেসব মেয়েরা নিজেদের স্বামী বা বয়ফ্রেন্ডের সাথে ভালোবাসার অভিনয় করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করে। সেসব মেয়েদের হয়তো লেডি কিং পছন্দ করে না, তাদের মেরে ফেলে এবং ছোট ছিঁড়িটা পাশে রেখে দেয়। তার কারণ সে মানুষকে জানিয়ে দিতে চায় সর্বশেষ অপূর্ণতা। শেষ পর্যন্ত সেও অপূর্ণতায় রয়ে গেল। সেও কোনো নতুন পুরুষের সাথে ভালোবাসার পূর্ণতা লাভ করতে পারল না।
আর ডেভিলের সিডি দ্বারা বোঝা যায় সে প্রিন্সের খারাপ কাজগুলো পছন্দ করে না, বা প্রিন্স হয়তো তার প্রিয় কাউকে তার থেকে কেড়ে নিয়েছে, তাই সে প্রিন্সকে মারতে চায়। আর প্রিন্সকে মারতে হলে তার লোকদের আগে মারতে হবে। স্যার, এবার আমি বিষয়টা ক্লিয়ার বুঝতে পারলাম। তবে স্যার, আমরা কি ধরে নিতে পারি ডেভিল আর লেডি কুইন একই দলের লোক নয়? না, আমার মনে হয় লেডি কুইন আর ডেভিলের মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। কিন্তু স্যার কিভাবে? কালকে লেডি কুইন আমায় এই বর্তমান কেসগুলো না নেওয়ার হুমকি দিয়েছে। ও এবার তাহলে উঠি। নয়তো হবে বিচ্ছেদ, নয়তো হবে বিবাদ। পড়বে না তো কখনো আমাদের ভালোবাসা অপূর্ণতার কাহিনীতে। আমাদের ভালোবাসা হবে ধৈর্যশীলতা, আফেক্কের খাঁটি, হবে সবুজ সোনালির খাঁটির আফেক্ষা ভরা। আই লাভ ইউ রিয়া। ভার্সিটির মাঠের ছোট বড়ই গাছের নিচে মন খারাপ করে আনমনে কি যেন ভেবে যাচ্ছে রিয়া। হয়তো কালকে নয়নের দেওয়া বেদনার সেরা উপহারের মুহূর্তটা। ভালোবাসা কি অপরাধ, নাকি আমি দেখতে শুনতে চলতে ফিরতে খারাপ? যে নয়ন আমাকে ভার্সিটির সবার সামনে এত বড় বেদনাটা উপহার স্বরূপ দিল, হয়তো আমি তার ভালোবাসার যোগ্যই নই। রিয়া এসব ভাবছে, তখনই তার সামনে থেকে নয়নের কণ্ঠে উপযুক্ত কথাগুলো ভেসে আসলো। নয়ন যে তার কখন সামনে এসেছে সে অতটা কিন্তু খেয়াল করেনি। রিয়া মাথাটা উঠে সামনে তাকিয়ে দেখে নয়ন হাতে একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে হাঁটু গেড়ে বসে আছে তার সামনে। নয়নের এরূপ কর্মকাণ্ড দেখে রিয়া নিজেকেই বিশ্বাস করতে পারছে না। আদৌ কি নয়ন তাকে সত্যি প্রপোজ করলো? সত্যি নয়ন তাকে প্রপোজ করেছে। রিয়া খুশিতে আত্মহারা হয়ে গেল, কিন্তু নয়নকে তা বুঝতে না দিয়ে রাগী কণ্ঠে বলতে লাগলো, কে আপনি? হুট করে এসে প্রপোজ করে বসলেন? রিয়া, আমি কালকের জন্য সরি। আসলে কালকে আমি খুব টেনশনে ছিলাম, তাই রাগের বসে আপনার সাথে খুব খারাপ বিহেভ করে ফেলেছি। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আমি আগে থেকে আপনাকে খুব ভালোবাসতাম, কিন্তু কালকে। নয়নকে থামিয়ে দিয়ে রিয়ার রাগে ফুসফুস করতে করতে বলল, যদি সত্যি আমায় ভালোবাসতে তবে আপনি করে বলতে না? সরি আপনি সরি, তোমাকে সত্যি ভালোবাসি। সত্যি বলছো? সত্যি। আই লাভ ইউ। অ্যান্ড ইউ? আই লাভ ইউ টু। এই বলে রিয়া নয়নকে জড়িয়ে ধরল। নয়ন ও রিয়াকে মিথ্যা ভালোবাসার অনুভূতি মনের মধ্যে বসিয়ে হালকা জড়িয়ে ধরল। সত্যি বলতে নয়নের ভালোবাসার অনুভূতি ঘিরে রয়েছে শুধু বন্যা আর বন্যাই। নয়ন হয়তো কখনো বন্যার স্থানটায় সহজে কাউকে বসাতে পারবে না। যারা একটা মেয়ে বা ছেলেকে সত্যিকারের ভালোবাসে তারা কখনো ওই ছেলে বা মেয়েটার জায়গায় অন্য কাউকে সহজে বসাতে পারে না। রিয়ার প্রতি নয়নের ভালোবাসা হলো স্বার্থময়। যখন স্বার্থ ফুরিয়ে যাবে তখন হয়তো নয়ন রিয়াকে কাঁদিয়ে ছুঁড়ে ফেলে দেবে। রিয়া নয়নকে প্রায় 5 মিনিটের মতো জড়িয়ে ধরে আছে। ভার্সিটির সবাই ওদের দিকে তাকিয়ে আছে। নয়ন তা বুঝতে পেরে রিয়াকে বলল, এই ছাড়ো। কেন? আরে ছাড়ো না, সবাই দেখতেছে তো। আমার জিনিস আমি ধরেছি, অন্যের কি? হ্যাঁ, এই যে হলো মিস রিয়া, এখনো আপনার জিনিস হয়নি। যখন হব তখন একটু বেশি করেই ধরবে। ওকে। এই বলে রিয়া নয়নকে ছেড়ে দিল আর দুজনে ক্লাসের দিকে যেতে লাগলো। তখনই তাদের সামনে রিয়ার গুন্ডা টাইপের ভাই চলে এলো আর ওদেরকে উদ্দেশ্য করে, কি খবর, তোমাদের প্রেম কেমন চলছে? রিয়া নিজের ভাইয়ের কথায় কিছুটা লজ্জা পেয়ে মুচকে এসে মাথা নিচু করলো। সাথে নয়ন অভিনয়ের মাত্রায় ওদের এমন লজ্জা পাওয়া দেখে রিয়ার ভাই আলিফ বলতে লাগলো, আরে বাহ, আমার কাছে লজ্জা পাওয়ার কিছু নেই। আচ্ছা, তোমার নামটা যেন কি? জি, আমার নাম নয়ন আলী নাইম। ও, তো মিস্টার নয়ন, আমি এসেছি তোমাদের দুজনে বিয়ে দিতে। বিয়ের কথা শুনে নয়ন কিছুটা অস্বস্তি বোধ করলো আর বলতে লাগলো, আসলে ভাই আমাদের তো এখনো পড়ালেখা শেষ হয়নি। তাছাড়া আপনি তো আমাকে তেমন চেনেন না বা জানেন না, হুট করে বিয়ে কেমন একটা দেখায় না। শুনো নয়ন, আমি আমার বোনকে আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। ছোট থেকে ও যা চেয়েছে আমি ওকে তাই দিয়েছি। কালকে রিয়া ওর রুমে বসে কান্না করতেছিল। আমি তাকে কান্নার কারণ জিজ্ঞেস করলে সে কালকে ভার্সিটি তোমার সাথে ঘটে যাওয়ার সব কথা আমায় বলছিল, আর বলছিল সে শুধু তোমাকে চায়, তোমাকে খুব বেশি ভালোবাসে। আজকে আমি তোমার আর রিয়ার বিয়ে দেওয়ার জন্য তোমাকে তুলে নিয়ে এসেছি। দেখি দুজনে থাক, আর বললাম না। আরে হ্যাঁ, তোমাকে আমার চেনা বা জানার কোনো দরকার নেই। আমার বোন রিয়া জানলেই হবে, আর বিয়ের পর তোমরা পড়াশোনা কন্টিনিউ করে যাবে।
কিন্তু ভাইয়া। না, কোনো কিন্তু হবে না। তোমার বাবা আর মাকে আমাদের বাসায় কালকে নিয়ে আসবে। রিয়া, আমাদের বাসায় অ্যাড্রেস নয়নকে দিয়ে দিও। এই বলে আলিফ চলে গেল। নয়ন পড়ে গেল মহা চিন্তায়। কি থেকে কি হয়ে গেল? সে ভেবেছিল রিয়ার সাথে প্রেমময় নাটক করে তার বাবার থেকে নিজের পরিবারের লোকদের মৃত্যুর প্রতিশোধ নেবে, কিন্তু বিয়ে যে করবে তা কখনো কল্পনাও করেনি সে। রিয়া নয়নকে বলল, ক্লাসে চলো। না, আজকে আর ক্লাস করব না, এখন বাসায় যাব। কেন? আরে বাসায় গিয়ে মা বাবাকে তোমার কথা বলতে হবে না? আমিও আজকে ক্লাস করব না, বাসায় যাব। ওকে বাই। এই বলে নয়ন নিজের বাইকে উঠে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আসসালামু আলাইকুম ভাই। নিজের রুমের পায়ের উপর পা রেখে বসে আছে প্রিন্স, হাতে একটা জ্বলন্ত সিগারেট। কিছুক্ষণ পর পর মুখে দিয়ে টানছে। হঠাৎ করেই তার রুমের দরজার সামনে দাঁড়িয়ে কে যেন তাকে সালাম দিল। সে দরজার দিকে তাকিয়ে দেখে পুলিশ। তৎক্ষণাৎ সে বিছানা থেকে লাফ দিয়ে উঠল আর বলতে লাগলো, আপনারা আমরা এইখানে কেন? আমাকে চিনেন? আপনি কে? জি, আপনি হলেন আন্ডারওয়ার্ল্ডের কিং প্রিন্স। আমরা লেডি কিং সম্পর্কে জানতে আপনার কাছে এসেছি। ও, কি বলবেন বলেন। আসলে লেডি কুইন এবং ডেভিল আপনাকে মারতে চায়। জানি এসব, নতুন কিছু বলবেন? উপর থেকে আমাদের খুব চাপ দিচ্ছে দ্রুত লেডি কুইনকে অ্যারেস্ট করার, কিন্তু পারতেছি না। লেডি কিংকে ধরতে হলে আপনার সাহায্য লাগবে আমাদের। আমার সাহায্য লাগবে? হাসালেন আমাকে? নিজে লেডি কুইনকে খুঁজতে চলেছি। সত্যি আপনার সাহায্য লাগবে আমাদের। আমরা জানি লেডি কুইন আপনাকে মারতে চায়। আমরা আপনাকে টোপ ব্যবহার করে লেডি কুইনকে ধরব। তাতে কিন্তু আপনারও লাভ আছে যদি আপনি রাজি থাকেন। রাজি। কিভাবে কি করতে হবে? তবে তা আমি কিন্তু বুঝে গেছি। কিভাবে? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং আমি। প্ল্যান করার আগে আমি সব কিছু বুঝতে নিতে পারি। হয়তো তোমরা কোনো বড় একটা সার্ভার ডাক দিবে, আমরা বানাবে প্রধান অতিথি, কারণ সামনে সরকারি ইনজেকশন করব। আমার সার্ভারের কথা শুনি নিশ্চয়ই লেডি কুইন এবং ডেভিল আমাকে মারতে আসবে। তখন তোমরা চালাকি করে ওদের ধরতে ফেলবে, তাই না? ভাই, এখন যাই। তোমরা যাও, আমি সব কিছু ব্যবস্থা করতেছি। রাত 9টা বাজতে চলেছে। লেডি কুইন 4 থেকে 5টা ল্যাপটপের সামনে বসে সিসিটিভি হ্যাক করছে। তখনই 50 কি 52 বছরের একটা বৃদ্ধা মহিলা লেডি কুইনের কাছে এসে বলতে লাগলো, আমাকে মেরে ফেলার নতুন চক্রান্ত চলতেছে, প্রিন্সের সাথে পুলিশও। বৃদ্ধ মহিলাটার কথা শুনে লেডি কুইন তার দিকে তাকালো এবং উৎসুক সুরে বলল, ওদের প্ল্যানটা কি? আসলে তা তো জানি না, তবে এবার নাকি তোমাকে ধরা খেতেই হবে। একটু সাবধানে থাইকো। ওকে, ধন্যবাদ। এখন আসি। এই বলে বৃদ্ধ মহিলাটা চলে যেতে লাগলো। তখনই পিছন থেকে লেডি কুইন বৃদ্ধ মহিলাটাকে ডেকে একটা চিঠি দিয়ে বলল, আমি যদি মারা যাই তবে এই চিঠির মধ্যে একটা ছেলের ছবি ও ফোন নাম্বার আছে। আপনি ছেলেটাকে আমার মৃত্যুর খবর জানিয়ে দেবেন আর তাকে বলবেন প্রিন্সকে না পারা পর্যন্ত যেন সে থমকে না দাঁড়ায়। লেডি কুইনের কথার প্রত্যুত্তরে বৃদ্ধ মহিলা মাথা নেড়ে হ্যাঁ সূচক জবাব দিয়ে চলে যেতে লাগলো। বৃদ্ধ মহিলাটা চলে গেলে লেডি কুইন কালো জ্যাকেট, প্যান্ট ও মুখে কালো মাস্ক পরে তার বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল আশেপাশের পরিস্থিতি দেখতে। রাত 11টা বাজে। খুটখুটে অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। রাস্তায় একটা বাইকেই হয়তো আছে, সেটা হচ্ছে লেডি কুইনের। লেডি কুইন বাইকের স্পিড প্রায় 70+ উঠিয়েছে। সে একটা নির্জন রাস্তা পার হবে, তখনই জঙ্গলের ভিতর থেকে কিসের যেন গোঙানোর আওয়াজ তার কানে ভেসে আসলো। সে বাইকটা থামিয়ে নিজের প্যান্টের পকেট থেকে বন্দুকটা বের করে তাতে অজ্ঞান হওয়ার রবার্টোটা লোড করে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। সে যত এগোচ্ছে শব্দটা যেন তত স্পষ্ট বা ভালো করে শোনা যাচ্ছে। হঠাৎ করেই একটা ছোট ঘর দেখতে পেয়ে সে থমকে দাঁড়ালো। বেশ সতর্কতা অবলম্বন করে সে আস্তে আস্তে পা ফেলে এগিয়ে এসে দরজার আড়াল হয়ে লুকিয়ে রুমটার ভিতরে দেখতেই সে নাউজবিল্লাহ বলে ওঠে। রুমটার ভিতরে দুটো ছেলে ও একটা মেয়েকে সে আপত্তিকর অবস্থায় দেখতে পায়। লেডি কুইন রুমটায় প্রবেশ করা মাত্রই ছেলে দুইটা ভয় পেয়ে লাফিয়ে উঠে তাকে দেখতে পেয়ে বলতে লাগলো, কে তুমি এখানে কিভাবে এলে? অত কিছু না জানলেও তো ওদের চলবে। এই বলে হাতে থাকা বন্দুকটা দিয়ে লেডি কুইন ওদের দুজনকে দুটি গুলি করতেই ওরা অজ্ঞান হয়ে যায়। মেয়েটাকে গুলি করবে তখনই মেয়েটা বলতে লাগলো, প্লিজ আমায় মারবেন না, আমি বাধ্য হয়ে এসব করতেছি।
মেয়েটার কথায় লেডি কুইন বন্দুকটা নামিয়ে পকেটে গুছল। মেয়েটাকে কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে করছে, হয়তো মেয়েটা সত্যি কথাই বলছে, তাই সে মেয়েটাকে বলল, কেন এসব কাজ করো তুমি? লেডি কুইনের কথায় মেয়েটা চোখের অশ্রু ফেলতে ফেলতে বলে, শূন্য হাতে চলাফেরা করাটা কিন্তু খুবই কষ্টের। মানে টাকা, যার হাতে টাকা থাকে না তার জন্য এই পৃথিবীতে চলাফেরা করা খুবই মুশকিল বা কষ্টের। বাসায় 7 বছরের একটা বাচ্চা 2 দিন ধরে কিছুই খায়নি। জানেন, যখন আমার বাচ্চাটা বলে মা খিদা লাগছে খেতে দাও, তখন আমার খুব কষ্ট হয়। বাসায় খাওয়ার মতো কিছু নেই, খাবার যে কিনবো তার টাকাও নেই। অনেক মানুষের কাছে একটা কাজের জন্য পায়ে ধরে অনুরোধ করেছি, কিন্তু কেউই কাজ দিল না, উল্টো লাথি দিয়ে তাড়িয়ে দিল। আর যখন ভিক্ষে চাই তখন বলে বয়স তো বেশি হয়নি, কাজ করতে পারো না। তখন মাথা নিচু করে সেখান থেকে চলে আসি। আর হ্যাঁ, এতদিনে আমি চিনে নিয়েছি কোন মানুষ কেমন। সবাইকে সামনে থেকে দেখা যায় ফেরেশতার মতো পবিত্র, কিন্তু এই পবিত্রতার আড়ালে যে লুকিয়ে আছে ক্ষুধার্ত এক একটা নরপিশাচের মতো হায়না, যারা মেয়েদের নরম মাংসের স্বাদ খুবলে খুবলে নিতে পছন্দ করে। আজকে সকালে এই লোকদের অফিসে একটা কাজের জন্য আসি এবং তাদের পায়ে ধরে একটা কাজ চাইছে, কিন্তু তারা আমাকে কুপ্রস্তাব দিয়ে বসে। পরিস্থিতির শিকার হয়ে এদের এই নোংরা প্রস্তাবে রাজি হয়ে এখানে আসি। কথাগুলো এক নিঃশ্বাসে চোখের অশ্রু ফেলতে ফেলতে বলল মেয়েটা। মেয়েটার কথাগুলো শুনতেই লেডি কুইনের চোখেও জল চলে আসে। সে মেয়েটাকে বলে, তোমার স্বামী নেই? ছিল, এখন নেই। কেন, কি হয়েছে তার? প্রিন্স আমার স্বামীর কোম্পানি নিজের নামে লিখে নিয়ে তাকে মেরে ফেলেছে। আমাকে ও আমার সন্তানকেও মেরে ফেলতে চেয়েছিল, কিন্তু আমার সন্তানকে নিয়ে আমি পালিয়ে আসি। প্রিন্সের থেকে প্রতিশোধ নেবে? ইচ্ছে তো হয়, কিন্তু কিভাবে? মেয়েটার কথা শুনে লেডি কুইন নিজের বন্দুকটা মেয়েটার দিকে এগিয়ে দিয়ে বলে, এটা হাতে তুলে নাও আর প্রতিশ্রুতি নাও প্রিন্সকে মারার। মেয়েটা একবার লেডি কুইনের মুখের দিকে তাকায়, আরেকবার বন্দুকটার দিকে তাকায় আর ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। সাহস করে বন্দুকটা হাতে তুলে নিয়ে বলে, প্রতিশোধের আগুনে হব শিখত আমি। মারবো তোমায় প্রিন্স, পালাতে পারবে না তুমি। নিলাম হাতে অস্ত্র তুলে, মারবো তোমায় বলে। আর কখনো আমার মতো কাউকে অভাগী করতে পারবে না কোনো ছল করে। খোদার কাছে চাইকো দোয়াই, আমায় শক্তি দাও না, পৃথিবী থেকে নিকৃষ্ট দূর করে ফিরে দিতে যেন পারি অভাগীদের পাওনা। ভাইয়া, নয়নের ফোনটা কয়েকদিন ধরেই সুইচ অফ দেখতেছি, আর ভার্সিটিতেও আসতেছে না। সোফায় বসে রিয়ার মা বাবা মানে প্রিন্স ও তার ভাই আলিফ চা খাচ্ছিল। তখনই রিয়া কথাটা বলে ওঠে। প্রিন্স চায়ের কাপটা টেবিলে রেখে রিয়ার উদ্দেশ্যে বলে, নয়নকে? প্রিন্সের প্রশ্নের জবাবে আলিফ প্রিন্সকে নয়ন ও রিয়ার ব্যাপারে সবই বলল। প্রিন্স তার মেয়েকে খুব ভালো করে চেনে, যে রিয়া যা চাইবে যে কোনো মূল্যেই হলেও তা আদায় করে ছাড়বে। তাই সে অন্য কিছু না বলে আলিফ ও রিয়ার উদ্দেশ্যে বলল, হয়তো ছেলেটা রিয়ার আসল পরিচয় জেনে গিয়েছে যে রিয়া আমার মেয়ে, অথচ আন্ডারওয়ার্ল্ডের প্রিন্সের মেয়ে। তাই হয়তো ভয় পেয়ে ফোন সুইচ অফ করে রেখেছে। আলিফ, তুমি ছেলেটা তুলে নিয়ে এসো এবং রিয়াও তার বিয়ের সব ব্যবস্থা করো। এই বলে প্রিন্স নিজের রুমে গেল। রিয়ার মা রাবেয়া বেগম কিছু বলতে গিয়েও কিছু বলল না, কেননা তিনি জানেন যে প্রিন্সের কথাই শেষ কথা। তিনি নিজের আগের দিনের কথাগুলো ভাবতে লাগলেন। প্রায় 40 বছর আগে যখন তার বয়স ছিল 15 কি 17, মা বাবা ও এক ভাইকে তাদের সংসার খুব ভালোই চলছিল। হঠাৎ করে প্রিন্স নামের এক অবয়ব নিকৃষ্ট মানুষের কারণে তছনছ হয়ে গেল তাদের সুখের সংসারটা। প্রিন্স খুবই পছন্দ করত তাকে, কিন্তু সে পছন্দ করতো না প্রিন্সকে, কেননা প্রিন্স ছিল কুখ্যাত সন্ত্রাসী ও মাস্তান। তার কাছে নারী মানে ছিল ভোগবিলাসের পাত্রী। অনেক মেয়ের জীবন নষ্ট করেছিল সে, হয়তো তারও জীবন নষ্ট করবে, এই ভেবে সে প্রিন্সকে এড়িয়ে চলতো। হঠাৎ করে একদিন প্রিন্স রাবেয়ার মা ও বাবার কাছে তার সাথে রাবেয়ার বিয়ের সম্বন্ধে আলোচনা করতে আসে, কিন্তু রাবেয়ার বাবা প্রিন্সকে অনেক কটূক কথা শোনায়। কেনই বা শোনাবেন না? কোনো বাবা কি চাইবে তার মেয়ের জীবন নষ্ট করে মাস্তান সন্ত্রাসীর সাথে তার মেয়ের বিয়ে দিতে? তেমনি রাবেয়ার বাবাও চায়নি প্রিন্সের মতো সন্ত্রাসীর সাথে তার মেয়ের বিয়ে দিতে। তাই সে প্রিন্সকে কটূক কথা শুনিয়ে বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। প্রিন্স রাগে কটমট করতে করতে সেদিন চলে যায়। কয়েকদিন পরেই রাত 12টায় রাবেয়ার বাসায় এসে তার সামনেই তার মা বাবা ও ভাইকে খুন করে তাকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে।
হয়তো প্রিন্স তাকে মন থেকেই ভালোবাসে, তাই দেহ নয় মনটাকেই প্রিন্স চেয়েছিল তার। কিন্তু তার মা বাবা ভাইকে মেরে ফেলেছে প্রিন্স, সেই প্রতিশোধে এখনো জ্বলছে তার শরীর। অনেকবার প্রিন্সের ভাতসহ বিভিন্ন খাবারে বিষ মেশাতে চেয়েও রাবেয়া বিষ মেশায়নি, কেননা সে চায় তার কঠিনতম নিকৃষ্ট মৃত্যু হোক। কথাগুলো ভাবতেই রাবেয়া বেগমের চোখের কোণে অশ্রু জমা হয়। সবার আড়ালে শাড়ির আঁচল দিয়ে চোখের কোণে থাকা পানিগুলো মুছে ফেলে। নয়ন বাজারের একটা দোকানে বসে চা খাচ্ছে আর রিয়ার কথা ভাবছে। সে রিয়াকে বিয়ে করতে পারবে না, সে তো শুধু তাকে একটু প্রেমময়ে ব্যবহার করে প্রিন্সের বাসায় পৌঁছবে, কিন্তু ডাইরেক্ট যে বিয়ে করতে হবে তা কখনো কল্পনাও করেনি। সে সব ভাবছে তখনই রিয়ার ভাই আলিফ পিছন থেকে এসে তার শার্টের কলার ধরে গাড়িতে ওঠালো। নয়ন বেশ ভয় পায় আর আলিফকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাইয়া কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? রিয়ার সাথে তোমার বিয়ে দিতে। আসলে ভাইয়া আমি এখনো বিয়ে করতে পারবো না। নয়নের কথায় আলিফ তার দিকে ঘুরে তাকায়, পকেট থেকে পিস্তল বের করে বলে, বিয়ে তোমায় আজকে কিছুক্ষণের মধ্যেই করতে হবে, চুপ করে বসে থাকো। আলিফের কথায় নয়ন কিছুই বলে না, গাড়িতে বসে আছে আর ভাবছে, আমি কেন এত চিন্তা করছি? মাফিয়াদের কাছে তো বিয়ে মানে পুতুল খেলা, তারা যা ইচ্ছে তাই করতে পারে, এমনকি জীবন নিতেও। কথাগুলো ভেবে সে ঠোঁটের কোণে এক চিলতে হাসি আনে। আলিফ নয়নকে মার্কেটে নিয়ে গিয়ে পরের সাজে সেজে বাসায় নিয়ে আসে। ইতিমধ্যে কাজীও নিয়ে এসেছে প্রিন্স, সাথে নিজের কয়েকজন আত্মীয়দের। ফারিয়া বউ সেজে ঘোমটা মাথায় দিয়ে বসে আছে সোফার এক কোণে। নয়নকে ফারিয়ার পাশে বসানো হলো। কাজী লেখালেখি করতে নয়নের বাবা মায়ের নাম জানতে চাইলে সে বলে, আমার বাবার নাম নাইদুল ইসলাম, মায়ের নাম নার্গিস বেগম। নয়নের মুখে নাইদুল এবং নার্গিস নামটা শুনতেই প্রিন্সের কেমন যেন অস্বস্তি বোধ লাগা শুরু হলো। তার মনে হচ্ছে এর আগেও এই নাম দুটি কোথায় যেন শুনেছে সে। প্রিন্সের ভাবনার মধ্যে দিয়ে রিয়া ও নয়নের বিয়েটা হয়ে গেল। নয়নের মুখের কোণে এক প্রকার হিংস্রতার হাসির আভাস পাওয়া গেল। এই হাসি রিয়াকে ভোগ বিলাস বা তাকে বিয়ে করার জন্য নয়, এই হাসি হচ্ছে প্রতিশোধের। প্রিন্সের মেয়েকে ব্যবহার করে প্রিন্সকে তিলে তিলে মারবে সে। নয়ন ও রিয়ার বিয়ের শেষে নয়ন মিথ্যার আশ্রয় নিয়ে প্রিন্সকে বলে, আমি জানি আমার মা বাবা আমাদের মেনে নেবে না, আর যতদিন না ওরা আমাদের মেনে নেয়নি ততদিন আমি রিয়াকে একটা বাসায় ভাড়া নিয়ে সেখানে থাকবো। না, তা হবে না, তোমা আমাদের বাসায় থাকবে। না, তা হয় না, আমি আপনাদের বাসায় থাকতে পারবো না। এই বলে নয়ন সবার কাছ থেকে বিদায় নিয়ে রিয়াকে সাথে নিয়ে আলিফের বাইকে উঠে বাইক চালাতে থাকে। প্রায় 20 মিনিটের মধ্যে ওরা জঙ্গলের ভিতরের একটা বাড়িতে এসে পৌঁছায়। রিয়া নয়নকে বলে, এই তুমি আমায় এখানে কেন নিয়ে আসছো? এই ফ্ল্যাটটা আমরা থাকবো, এই ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়েছি। তোমার যে রুচি, সত্যি তোমার রুচির প্রশংসা করতেই হবে। তুমি আমার রুচি নিয়ে প্রশংসা করলে নাকি ঘৃণাভাব নিচ্ছ? না থাক, আর বললাম না, ভেতরে চলো। নয়ন রিয়াকে গোছগাছ করা একটা সুন্দর রুমে নিয়ে গেল। রুমটা রিয়ার বেশ পছন্দ হয়েছে, আর বাইরে থেকে এই ফ্ল্যাটটা অপছন্দকর হলেও ভিতরটা কিন্তু অনেক সুন্দর। রাত 10টা বাজতে চলেছে। নয়ন ছাদের এক কোণে বসে সিগারেট টানছে আর বন্যার সাথে কাটানো মুহূর্তগুলোকে ভাবতে থাকে। একসময় নিজের চোখ দুটো ইচ্ছে করেই বন্ধ করলো। চোখের সামনে বারবার বন্যার সাথে কাটানো দৃশ্যগুলো ভেসে ওঠে। হয়তো বন্যার ভাবনাধারায় এখন আর নয়ন নেই, তার ভাবনাধারায় আছে অন্য কোনো পুরুষ। তবে নয়ন কেন ভাবছে বন্যার কথা, যেখানে বন্যা তার কথা ভাবে না? তা এখনো অজানা নয়নের কাছে। ভুলে যেতে হাজারো চেষ্টা করেও সে বন্যাকে ভুলতে পারছে না। হয়তো এটাই সত্যিকারের ভালোবাসা, আর নয়ন হচ্ছে সত্যিকার ভালোবাসার মানুষ। হঠাৎ পিছন থেকে নয়নের ঘাড়ে কারো হাতের ছোঁয়ায় সে তাড়াতাড়ি সিগারেটটা ফেলে দিল। সে জানে যে রিয়া ছাড়া কেউ নয়। নয়ন শিওর না যে এটা রিয়া, কেননা কুটকুটে অন্ধকারে ছেয়ে গেছে চারপাশ। অন্য কেউ পাশে থাকলেও তাকে সহজে চেনাই যাবে না। নয়ন আন্দাজ করে বলে উঠল, রিয়া তুমি? নয়নের কথার প্রত্যুত্তরে অন্ধকারে ঢেকে যাওয়া পাশের ব্যক্তিটা বলতে লাগলো, আমি। এত রাতে অন্ধকারে বসে কি করো? রিয়ার প্রশ্নের উত্তরে নয়ন অনেক কিছু বলতে পারে, কিন্তু অজানা এক বাধায় সে বলতে পারে না। সে রিয়াকে বলতে পারত, আমি নিজেই অন্ধকার। তোমার বাবা আমার থেকে আমার পরিপূর্ণ স্নিগ্ধময় সুশীল আলোটাকে আমার থেকে আলাদা করে আমায় অন্ধকার করে দিয়েছে। আরেকদিকে ভালোবাসার প্রিয় মানুষটাও আমার ভালোবাসার জ্বলন্ত আলোটাকে নিভিয়ে
অন্ধকারাচ্ছন্ন করে আমার সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়ে অন্য কাউকে আপন করে নিয়েছে। রিয়া নয়নকে চুপ থাকতে দেখে আবার বলল, কি হলো? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করেছি। অন্ধকার আমার ভালো লাগে। যখন মন খারাপ থাকে তখন এই অন্ধকারটিকে আমি আপন ভাবি। আজকের দিনেও তোমার মন খারাপ? আসলে মা বাবাকে ছাড়া বিয়েটা করে ফেলেছি তো, তাই একটু। নয়নকে আর কিছু বলতে না দিয়ে রিয়া নয়নকে জড়িয়ে ধরল। রিয়া ছোঁয়া পেয়ে নয়নের সারা শরীর শিউরে উঠল। অন্য একটা অনুভূতি নয়নের মাঝে কাজ করতে লাগলো। নয়নের মনে একবার নাড়া দিচ্ছে বা ভাবাচ্ছে, না, আমি রিয়াকে কখনো মন থেকে ভালোবাসিনি কিংবা বিয়েও করতে চাইনি, তবে তার সাথে শারীরিক সম্পর্কে কিভাবে লিপ্ত হব। আবার ভাবাচ্ছে, যদি রিয়ার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত না হই তবে রিয়া যদি আমার উদ্দেশ্য কোনো মতে বুঝে যায়। দূর, মাফিয়ারা সব কিছুই পারে। রিয়া নয়নকে এখনো জড়িয়ে ধরে আছে। রিয়া ভাবছে নয়ন হয়তো এইমাত্র তাকে কোলে করে রুমে নিয়ে যাবে, কিন্তু অনেকক্ষণ তো হলো, কই নয়ন তো কোনো রেসপন্স দিচ্ছে না, বা তাকে কোলে করে নিয়ে রুমে তো যাচ্ছে না। নয়ন কি আমার উপর কোনোভাবে রেগে আছে? হঠাৎ করেই নয়নের কি যেন হয়ে গেল। সে রিয়াকে কোলে উঠিয়ে নিজের রুমে নিয়ে গিয়ে শুয়ে দিতে তার ঠোঁটের ঠোঁট ডুবিয়ে দিল। এই প্রথম কোনো পুরুষের ঘনদায়ক স্পর্শ রিয়া অনুভব করছে। অসম্ভব ভালো লাগা কাজ করতে লাগলো তার সাথে নয়নেরও। পুরনো স্মৃতিগুলো হয়তো নয়নকে আর গ্রাস করতে পারছে না। নারীময়ী ভোগের তৃষ্ণায় সব কিছু কিছুক্ষণের জন্য হয়তো ভুলে গেছে নয়ন। রিয়ার উপরে ঝাঁপিয়ে পড়ল সে। কিছুক্ষণের জন্য দুজনে হারিয়ে গেল অজানা সুখের রাজ্যে। ব্রেকিং নিউজ। নীলসাগরের ধারে পুরুষাঙ্গবিহীন দুজন মধ্যবয়সী ছেলের লাশ পাওয়া গেছে। মেডিকেল চেক আপ করে জানা গেছে ছেলে দুটিকে দুদিন আগে হত্যা করা হয়েছে। লাশ দুটির পাশে একটি ছোট চিঠি পাওয়া গেছে। তাতে লেখা আছে, কর্মফল, যে যেমন কর্ম করবে তেমন ফল পাবে। ডেভিল কুইন। সকাল 7টায় চায়ের কাপে চুমুক দিতে দিতে টিভিতে উপরোক্ত নিউজটা শুনল প্রিন্স। সে একটা রহস্যময় মুচকি হাসি দিল। তার হাসির মাঝে হয়তো লুকিয়ে আছে হিংস্রতা, নয়তো ঠান্ডা মাথার মাইন্ড গেম। প্রিন্স নিজের ফোনটা বের করে তামিম আহমেদকে ফোন দিল। অন্যদিকে তামিম আহমেদ অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তখনই তার স্ত্রী মাহি এসে পিছন থেকে তাকে জড়িয়ে ধরল। তামিম আহমেদ ও মাহির কর্মকাণ্ড রেসপন্স দিতে থাকে। তাকে কোলে করে নিয়ে বিছনায় শুয়ে দিল। অসম্ভব সুন্দর ঠোঁট জোড়া মাহির, যা তামিম আহমেদকে চুম্বকের মতো আকর্ষণ করছে। সে আজ সহ্য করতে না পেরে মাহির ঠোঁটে ঠোঁট ডুবাতে যাবে, তখনই তাদের রোমান্টিকতা ভাঙাতে তার ফোনে একটা কল আসলো। মাহির উপর থেকে উঠে কোনো মতে নিজেকে ঠিক করে নিল তামিম আহমেদ। আর মাহি তো রাগে গজগজ করতে লাগলো। দূর, কোন আবাল এই সময়ে ফোন দিয়েছে? আরে, নিজের বরের সাথে যে একটু আলাদা সময় কাটাবো তারই কোনো সুযোগ নেই। রাতে, সকালে, দুপুরে সবসময় এই পুলিশদের ফোন দেয়। কত করে বললাম আমার বড় ভাইয়ের সাথে বিজনেস করো, অল্প খাটনি আর কম সময়ে অনেক টাকা ইনকাম করতে পারবে। উনি তো আমার কথা শুনবেই না। পুলিশ পুলিশ করে জীবনটাই শেষ করে দিল। তামিম আহমেদ ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো প্রিন্স ফোন দিয়েছে। তাই তাড়াতাড়ি ফোনটা রিসিভ করতেই ওদিক থেকে বলতে লাগলো, খবর শুনছো? জি, অনেক আগেই শুনেছি। আগামীকাল কি সবার আয়োজনটা করতে হবে? জি, আমি দেখতেছি। দেখলে হবে না, কাজটা ঠিকঠাক করতে হবে। যে করে হোক লেডি কুইনকে মারতেই হবে। আমরা গোয়েন্দা বিভাগের 7 জন টপ গোয়েন্দাকেও সাথে নিয়েছি। লেডি কুইনের কালকে হবে শেষ দিন। ওকে। এই বলে প্রিন্স ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দেওয়ার সাথে সাথে তামিম আহমেদের ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটা ওপেন করতেই দেখলো তাতে লেখা আছে, আমি জানি পুলিশ প্রিন্সের সাথে যোগ দিয়ে আমায় খুঁজছে। শুধুই খুঁজছে না, মারার প্ল্যানও করছে। শুনে রাখো, এক লেডি কুইন মারা গেলে কিছুই যায় আসবে না। আমার চেয়ে আরও বড় কোনো লেডি কুইন আছে, সাথে আছে ডেভিল দ্য মাফিয়া কিং। ডেভিলের খেলা তো এখনই দেখনি, আস্তে আস্তে সময়ের প্রেক্ষাপটে দেখবে ডেভিল কি জিনিস। লেডি কুইন। মেসেজটা পড়তেই তামিম আহমেদ আতঙ্কিত হয়ে যায়। না জানি এই লেডি কুইন আমার পরিবারের লোকজনকেও মেরে দেয়। না, আমার পরিবারের কথা ভাবলে চলবে না। আমি একজন পুলিশ। আমার কাছে পরিবারের লোকজনদের চেয়ে জনগণের সুরক্ষা ব্যাপারে আগে নিশ্চিত হতে হবে। তামিম আহমেদ আর বেশি কিছু না ভেবে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সকাল 8টা বাজতে চলেছে। নয়ন অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছে, কিন্তু ফারিয়া এখনো ওঠেনি। তাই নয়ন ফারিয়ার জন্য সকালের নাস্তা রেডি করে নিজের রুমে রেখে তাকে ডাকতে গেল।
গভীর ঘুমে আচ্ছন্ন ফারিয়া। তার ঘুমন্ত চেহারা দেখতে বেশ ভালোই লাগছে নয়নের। হঠাৎ করেই তার মনে পড়ল বন্যার কথা। বন্যাও ফারিয়ার মতো সেমভাবে ঘুমাতো। আজ যদি বন্যা থাকতো। নয়ন এসব ভাবছে তখনই ফারিয়ার ঘুম ভেঙে গেল। সে ঘুম ঘুম চোখে দেখল নয়ন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। একটু লজ্জা ভাব নিয়ে মুচকে এসে বলল, কি দেখো অমন করে? ফারিয়ার কথা নয়নের ধ্যান ভেঙে গেল। একটু আমতা আমতা করে বলল, না কিছু না, তোমার জন্য নাস্তা বানিয়েছি, খেয়ে নাও। তুমি নাস্তা বানিয়েছো? আমি বানিয়েছি। ও সরি, আমার ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়েছে, তাই না? বেশি কথা না বলে নাস্তা খেয়ে নাও, ওকে? এই বলে ফারিয়া গোসল করতে গেল। হঠাৎ করে নয়নের ফোনে একটা কল আসলো। রিসিভ করতেই ওদিক থেকে বলতে লাগলো, ভাই কালকে প্রিন্সের বড় একটা সমাবেশ আছে। তো আমি কি করব? বুঝলাম না ভাই। আরে আপন, প্রিন্সের মেয়ে তো এখন আমার মাহাজেলের কাছে বন্দি। মানে? প্রিন্সের মেয়েকে আমি বিয়ে করেছি, এবার প্রিন্সকে তিলে তিলে মারবো। তবে কি কালকে সমাবেশে আমরা যাব না? যাব, তবে তাকে মারতে নয়, তাকে উৎসাহ দিতে। এই বলে নয়ন ফোনটা কেটে দিল। এভাবে আর কতদিন চলবে তামিম? উপর মহল থেকে সচরাচর আমাকে অনেক কথা শোনাচ্ছে। তুমি যদি এই কেসটা হ্যান্ডেল করতে না পারো তবে তুমি আমায় বলতে পারো, আমি এসিপি খায়রুলকে দায়িত্ব দেব। আর হ্যাঁ, উপর মহল থেকে লেডি কুইনকে ফায়ার করারও নির্দেশ দিয়েছে। নিজের কেবিনে বসে পুরনো ফাইলগুলো ঘাঁটছে তামিম আহমেদ। তখনই সিনিয়র অফিসার নাবিল সাহেব তার কেবিনে প্রবেশ করেই কথাগুলো বলল। নাবিল সাহেবকে দেখে তামিম আহমেদ দাঁড়িয়ে সেলুট প্রদান করে বলল, স্যার আগামীকালকের মধ্যেই লেডি কুইনকে না হয় তার লাশকে আমার এই থানায় দেখতে পাবেন। আর কত সময় নিবে তুমি? স্যার শুধুমাত্র 48 ঘন্টা সময় আমায় দিন। আমি এই 48 ঘন্টার মধ্যে লেডি কুইনকে যে অবস্থায় হোক আমার এই থানায় নিয়ে আসবই। আমি আপনাকে কথা দিলাম। ওকে দিলাম। এই বলে নাবিল চলে গেল। তামিম আহমেদ গোয়েন্দা বিভাগের কয়েকজন গোয়েন্দাকে ডেকে নিয়ে তাদের কাজগুলো বুঝিয়ে দিলেন, সাথে সমস্ত পুলিশ ফোর্সকে। সরকারি ভোট দিয়ে বিশাল এক সমাবেশের আয়োজন করা হয়েছে। অনেক লোকের ভিড় কেনই বা হবে না, যেখানে সরকারি নির্বাচনের সমাবেশ আর প্রধান অতিথি হিসেবে রয়েছে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কিং প্রিন্স। পুলিশ ঘিরে রয়েছে চারপাশে, যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। সাথে গোয়েন্দা বিভাগের লোকদের সেট করে রেখেছে আড়ালে। আজকে যে করেই হোক লেডি কুইনকে ধরতেই হবে। আর লেডি কুইন এখানে প্রিন্সকে মারতে নিশ্চিত আসবে।